তখন আমি 1 মাস থাকি ওখানে। থাকার পরে যেটা হয় আর কি, মেয়েদের যে মানে মাসে মাসে পিরিয়ড হয় আর কি, এটা হয়ই না। না হওয়ার কারণে আমি কাউকে জিজ্ঞেস করি, একজনকে জিজ্ঞেস করি, তখন সে পাত্তা দেয়, বলে কি তুই তো আবিয়াতা মেয়ে, তোর কি হবে না। উনি আরো হাসে। তো ওই জিনিসটা আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না, বা জিনিসটা নিয়ে কোনো আলোচনা যে করব সেটাও পারতেছি না। মানে আপনার মধ্যে কি কোনো ভয় বা সংশয় ছিল, বা আপনি কি বিষয়গুলো জানতেন যে আমি হওয়ার মানেটা কি? অবশ্যই জানতাম না যে এভাবে। সেটাই আমার প্রশ্ন ছিল, যে আপনি জানতেন না বিষয়টা। ওকে, তারপর আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার বলার আছে, আপনার যেখান থেকে মনে পড়ে। আমাদের ফ্যামিলিতে আমার বাবা, মা, 2 বোন, 1 ভাই। তো আমাদের ফ্যামিলিটা মোটামুটি ভালোই সুখেরই ছিল। বাবা কি করতেন? বাবা ইন্ডিয়া ব্যবসা করতেন, মানে ইন্ডিয়া থেকে কাঠ এনে তারপরে বাংলাদেশে বিক্রি করতেন। আচ্ছা, মোটামুটি ব্যবসা ভালোই ছিল। তো আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, যে কখনো আমার মা আমাকে বলতেন না যে তুমি আরবি পড়তে চাও। আমি নিজে থেকেই যেতাম। কখনো আমার স্কুলে যাওয়ার কথা আমার মা আমাকে বলেনি, আমি নিজে থেকেই যেতাম। আচ্ছা, যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন আমার বাবা মানে 10,000 টাকা আমার আম্মুকে দেয়, বলে যে এই টাকাগুলো রাখো, কালকে মাল কিনতে হবে। আচ্ছা। তো আমার ভাইয়া আবার ওই দৃশ্য দেখে। তখন আবার আমার ছোট্ট একটা বোন হয়, 2 মাস বয়স। তো আমরা 3 বোন 1 ভাই। তো আমার আম্মু আমার ছোট বোনকে দোলানিতে শুয়ে দিয়ে মানে নদীতে গোসল করতে যায় আমাদেরকে নিয়ে। আমার ভাইকে বলে যায় যে তুমি একটু তোমার বোনকে দেখো। আমার ভাই কি করে, ওই সুযোগে ওই 10,000 টাকা নিয়ে সে পালিয়ে যায়। কোথায় যায় সে কেউ বলতে পারে না। আমার আম্মু অনেক কাঁদে, তাকে অনেক খুঁজে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। তো আমার বাবা একটু অন্যরকম ছিলেন, কারণ মেয়েদের পড়াশোনা করা বা ছেলেদের লেখাপড়া করানো এগুলো মানে পছন্দই করতেন না। আমার মা পছন্দ করতেন, কিন্তু বাবা পছন্দ করতেন না। তো আমার ভাইয়া চলে যাওয়ার পর প্রায় 1 বছর মানে নিখোঁজ থাকে। তা আমার মা অনেক কান্নাকাটি করেন যে আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি মরেই গেছে। তো বাবা বলতেন যে ঠিক আছে, আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। আপনার ভাইয়া যখন এরকম পালিয়ে যায় তখন তার বয়স কত? তখন তার বয়স 15 থেকে 16 বছর হবে। ঠিক আছে, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স, আমি ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স। তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে একসময় বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। তো বাবা আমাদের ভৈরব রায়পুরা থানা, ওখানে আমার একটা হুপু আছে, হুপুর বাসাতে যান অসুস্থ অবস্থায়। তো ওখানে গেলে আমার হুপু দেখে চিকিৎসা করায়, কিন্তু ভালো হয় না। তো আমার হুপু বলতেছে যে ভাই তুমি তো এখানে আসছো, কিন্তু তুমি যদি এখানে মারা যাও তাহলে তোমার স্ত্রী সন্তান তোমাকে দেখতে পারবে না। এক কাজ করে তুমি বাড়িতে চলে যাও। তা আমার মা এক কাজ করে, আমাকে নিয়ে অনেক দূরে একটা হুজুরের কাছে যায়। গিয়ে হুজুরের পায়ে হাতে ধরে কাঁদতে থাকে যে আমার একমাত্র ছেলে, তার বাবা অসুস্থ, এখন সে যদি বাড়িতে না আসে, যদি তার বাবা মারা যায়, তাহলে আমার স্বামী বলে যে ও নাকি ওকে মাটিও দিতে পারবে না, তাহলে একটা সুখ থেকে যাবে। তো উনি বলে কি মা কেঁদো না, তো শনিবারে যাই আমাকে নিয়ে। তো উনি কিতাব দেখে 2টা তাবিজ লিখেন, যদি আপনার ছেলে জীবিত অবস্থায় থাকে তাহলে 7 দিনের ভিতরে ফিরবে, আর যদি না ফিরে তাহলে ভাববেন যে আপনার ছেলে মারা গেছে। তো আমার আম্মু না তাই করে, শনিবারে তাবিজটা না রাখে, দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রে 9টার দিকে আমার ভাইয়া বাড়িতে পৌঁছে দেয়। তো আমার ভাইয়াকে দেখে আমার আম্মু অনেক কাঁদতে থাকে যে তোর বাবা অসুস্থ, তুই কোথায় হারিয়ে গেছিলি। তখন ভাইয়াও কাঁদতে থাকে, বাবার পায়ে যায় পড়ে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। তো আমার বাবা বলে কি না, সন্তানে যতই ভুল করুক মা বাবার কাছে ভুল মনে হয় না, আমি তোমাকে ক্ষমা করে দিছি। তো আমার ভাইয়া আসার পরে 21 দিন পরে কি আমার বাবা মারা গেছে। তো আমার অনেক কষ্ট লাগে যে অল্প বয়সে, এত ছোট্ট বয়সে আমার বাবাকে আমরা হারিয়ে ফেললাম। তো এমনিতে অভাবের সংসার বেশি একটা উন্নত ছিল না। আমার ভাই আমার মা দুজনে রুজি করে, একটু জমি ছিল ওগুলা কিছু বিক্রি করছে, আর কিছু বাড়িটা ছিল, ওরকম করে আমাদের দেখা যায় 5 পর্যন্ত পড়ানোর মোটামুটি আমার মা আমাদের নিয়ে চলতেছে। ঠিক ওই অবস্থা আমার 5-এর পরীক্ষা শেষ,
তো আমার ভাইয়া চট্টগ্রামে থাকতো, জি ওখানে থেকে কাজ করতো। ওখানে আবার আমার বাবা আমার মাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করছিল, তে উনার ওই মানে আমার বড় আম্মু মারা গেছে। জি তো ওনার আবার একটি মেয়ে আছে, উনিও আবার চট্টগ্রামে থাকে, ওনার ওখানেই বিয়ে হয়। আমাকে নিয়ে আমার ভাই ওখানে যায় বেড়ানোর জন্য। তা আমি বেড়াতে যাই, আবার বোনের বাসায় থাকি। তো বোনের একটা দেওর আছে, মানে উনি মাঝে মাঝে আসতেন, তখন আমার বয়স মনে করেন 10 বছর বয়স। জি কিরকম জানি খারাপ নজরে তাকাইতেন আমার দিকে। হুম। তো আমার কাছে খুবই যন্ত্রণা মানে মনে হইতো যে ওই লোকটা এরকম কেন, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে। হুম। এক পর্যায়ে ও কি করে আমার হাতে ধরে টেনে ধরে আমাকে, তা আমি কোন রকমের ছুঁইটা পালাইয়া যাই। তো আমি ভাইয়াকে বলি, ভাইয়া আমার না এখানে থাকতে ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না। তো ভাইয়া আবার 2-3 মাস পরে আমাকে সিলেট নিয়ে আসে, বাড়িতে চলে আসি। আসার পরে আমি আমার মামার ক্ষেত আছে, মানে আলু করে, অনেক কিছু চাষ করে ওরা, ওদের ওখানে যাই মানে আলু তোলার জন্য। জি তো মামা বলে কি যে না, তোরা আলু তুলবি না, তোদের আলু তোলার কোনো প্রয়োজন নেই, তোর মা ভালো না। তো এই কথাটা বলার পরে আমার অনেক খারাপ লাগে যে আমার মা ভালো না, কি করছে আমার মা, এক্স্যাক্টলি কাকে প্রশ্ন করব। একদিন মা বড়ই পারতে বড়ই গাছের তলায় যায় আর কি, অনেকটা দূরে। মানে মাকে কিভাবে প্রশ্ন করব, আর একাকে কোথাও আমি মাকে পাচ্ছি না যে এই প্রশ্নটা আমি করব। জি তো ওখানে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে মা, ওরা কি বলে এসব, লোকেরা বলে তুমি নাকি ভালো না, কি করছো মা তুমি? কই আমি তো কিছু করি নাই। তারপরে আমি মনে করেন সপ্তাহখানিক থাকার পরে আমি বুঝতে পারি এবং কি জানতে পারি যে আমাদের প্রতিবেশী একজন, মানে আমাদের সম্পর্কের দুঃসম্পর্কের মামা হয়, তার সাথে আমার মায়ের বিয়ে হয়ে যায়। ও ওকে। তো আমার ভাইয়া আসেনি, আসছে, আমার ভাইয়া বাজারে ঘাটে যায়, সেও শুনে তার কাছে খুবই খারাপ লাগে, সম্মানেবার। তো আমার ভাইয়া এক পর্যায়ে রাগ করে বাড়ি বিক্রি করতে চাই, তো গ্রামের লোকজন কিছুতেই বাড়িটাকে বিক্রি করতে দেয় না। তো বলে কি, তুমি যখন বিয়ে বসে গেছো আমাদের দিকে তাকাইলে না, তাহলে আমার ভাই বোন নিয়ে আমি যেদিকে চোখ যাই আমি ওদিকে চলে যাব। তো উনি কি করেন, আমাদের 3 বোনকে নিয়ে চলে যেতে চাই, কিন্তু আমার ছোট্ট বোনটা ছোট্ট ছিল 3 বছরের মতন, তো ওকে রেখে দেয় গ্রামের মানুষ, কিন্তু আমাদেরকে রাখিনি। তো আমরা 2 জনকে নিয়ে চট্টগ্রামে চলে যাই। যাওয়ার পর আমি এত ছোট যে কোথায় যে কাজ করব সেটা আমার পক্ষে সম্ভব না, বা কেউ আমাকে নিবেও না। তো ভাইয়া বলে যে কি কাজ করো, আমি একা কাজ করে তোমাদের পালবো। আবার আমার ছোট বোনটাকে স্কুলে ভর্তি করে দেয় ওখানে নিয়ে, কিন্তু আমাকে স্কুলে ভর্তি করে না, আমাকে কাজের জন্য চাপ দিতে থাকে। তা আমি বিভিন্ন অফিসে যাই চাকরি নেওয়ার জন্য, কিন্তু কোথাও আমার চাকরি হয় না। লাস্ট পর্যন্ত আমি একটা সুতার ফ্যাক্টরি, ওখানে গিয়ে কাজ করি। 1 সপ্তাহ কাজ করার পরে নাইট ডিউটি আসে, জীবনে কখনো জেগে থাকিনি। তো আমি 2 দিন নাইট করার পরে কি হয় যে জ্বর আসে আমার শরীরে, প্রচুর পরিমাণ জ্বর আসলে কি করে, আমি শুয়ে থাকি ঘরের ভিতরে, আমার ভাই একটা লাঠি নিয়ে আসে আমাকে অনেক মারে, যে তুই শুয়ে আসিস ডিউটি ফালাইয়া, তারপরে তোর চাকরিটা কি থাকবে, এরকম বলে। তখন আপনারা কয়জন মিলে থাকতেন একসঙ্গে? আমার 2 বোন, মানে আমার ছোট বোন, আমি, আমার ভাই, 3 জন মিলে থাকতেন। 3 দিন মিলে, মানে চিটাগঙ্গে বাইজে মোস্তান ওখানে থাকতাম। আচ্ছা, আর আপনার মা তো তখন বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে? অন্যের ঘরে চলে গেছে। ওকে। তখন আমার ভাইয়ার এই মায়ের আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তো মায়ের খেয়ে আমি ওই আমার এই সৎ বোনের কাছে যাই, যে বলে যে আপা তুমি আমার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। বলতে সৎ বোনটাকে মানে আমার বাবার আগের তরফের মেয়ে। আগের তরফে আমার একটা বিয়ে ছিল। আচ্ছা, বিয়ে ছিল, মানে উনি মারা গেছে, তো উনার একটা মেয়ে থাকে। তো উনি আমাদেরকে বেশি একটা কেয়ার করতেন না, মানে দেখতে পারতেন না, আশ্রয় দিতেন না, ভালোবাসতেন না আমাদেরকে। তবুও আমি ওনার কাছে যাই, বলি যে আমাকে একটা চাকরি দাও বা একটা কাজ দাও, আমি ভাইয়া আমাকে মারে, আমি ওখানে থাকবো না। তো উনি কি করেন, ওনার একটা দুঃসম্পর্কের একটা মেয়ের সাথে মানে ফিশারিতে নিয়ে চাকরি দেয় আমাকে। আচ্ছা। ফিশারিতে চাকরি দেওয়ার পরে আমি কাজ করতে থাকি টানা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, 1500 টাকা বেতন। ওখানে আবার থাকার কোয়ার্টার আছে, আবার ওখানে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা ভালো।
600 টাকা মাসে কাটে। তো মেয়েদের সাথে ওখানেই আমি থাকতাম। তা আমার বোন কি করতো, আমার যে সৎ বোন আমাকে নিয়ে চাকরি দিছিল, উনি ওখানে যাইতেন, যে আমি চাকরি করতাম, উনি মাসে মাসে টাকাটা নিয়ে আসতেন। জি। তখন ওখানে আমাদের মেয়েদের সাথে পরিচয় হতে হতে তখন মেয়েরা আমাকে বলতেছে যে তুমি এত কষ্ট করে কাজ করো, এক সেট জামা কাপড় বানাইতে পারো না, কিছু না, তোমার বোন আসা টাকা নিয়ে যায়, এই মাসের থেকে তুমি আর টাকা দিবা না, আমাকে শিখিয়ে দে। তো ও আসে টাকার জন্য, আসলে আমি বলি কি, না তোমাকে টাকা দিব কেন, কষ্ট করে আমি কাজ করব আর তুমি টাকা নিয়ে যাবে, সেটা হয়নি, আমি এবার জামা কাপড় বানাবো। তখন আমি কেরানিকে গিয়ে বলি যে আপনি আমার বোনের হাতে বেতন দেন কেন, আমার বোন কাজ করে না আমি কাজ করি, তুমি কাজ করো, তাহলে টাকা আমার কাছে দিবে। তো ওরা কি করে, এক পর্যায়ে আমার বোন টাকা না পাওয়ার কারণে ও আমাকে জুতো দিয়ে ওখানেই মেরে আসে। আচ্ছা। তো আমার ভাই 3 মাস 6 মাস পর পর আমাকে দেখতে যেত, কিন্তু দেখতে যেত না, আসলে টাকা আনতে যেত। কখনো ভাবতো না যে আমার একটা ছোট বোন আছে, তার জন্য একটা জিনিস কিনে নিয়ে যায়, এরকম কিছু করতো না। তো সবাই বলতো তোর কেমন ভাই কেমন বোন, ওরা তোর কথা ভাবে না কখনো, শুধুই টাকা নিতে আসে। তো আমার মনে অনেক কষ্ট লাগতো, মাও হারিয়ে গেল, ভাইয়ারও এরকম করে, বোনও এরকম করে, আমি কার কাছে যাব, কিভাবে আমি জীবনে বাঁচবো। তো ওখানেই আমি থাকি, এইভাবে থাকতে থাকতে প্রায় 1.5 বছর থাকি। থাকার পরে ওখান থেকে না বের হতে দেয় না ছুটি দেয়। আচ্ছা, ক টাকা মাইনে পেতেন? 1500 টাকা। 1500 টাকায় সারা মাস এরকম পরিশ্রম করে? জি, 1500 টাকা। ওকে। তো ছুটি না পাওয়ার কারণে মানে আমরা এক সময় অনেকটা বড় হয়ে যায় আর কি। তো ওখানে আবার মনে করেন মেয়েদের সাথে চলতে চলতে থাকতে থাকতে আমি আবার অনেকটা বড় হই, আবার অনেকটা চালাকও হয়ে যায়। তখন ওখানে মেয়েদের সাথে মিশতাম, চলতাম, ভালোই কাটছিল সময়গুলো। তো ওখানে একটা ছেলে আসে, মানে তাদের বাড়ি হচ্ছে বরিশাল। তো ও আসার পরে না অনেক দেখতে শুনতে খুবই ভালো ছিল, স্মার্ট ছিল, সবাই ওকে পছন্দ করত। তো সবাই কথা বলতো, কিন্তু আমি তার সাথে কখনোই কথা বলতাম না। আর আমার একটা সুনাম ছিল ওই অফিসে, যে আমি কথা কম বলতাম এবং ভদ্রতা ছিল বেশি আমার মাঝে। যে ছাড়েরা আসতেন ওখানে, সব ছাড়েরা আমাকে বেশি স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তো ওর নাম ছিল লিটন। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওর নাম ছিল আকলিমা। তো নিজে নিজে চিঠি লেখে মানে আমাকে বলতেছে যে ওই ছেলেটা আমাকে একটা চিঠি দিচ্ছে। তো আমি বলতেছি ওই ছেলেটা তোমাকে চিঠি দিবে, আমি বিশ্বাস করি না। তো ও আমাকে হিট লাগাইতেছে যে আমাকে দিবে না তো কি তোমাকে দিবে, আমাকে হ্যাঁ আমাকে দিবে। ছেলেটার নাম কি ছিল? লিটন। লিটন। তো আমি বললাম, ও আমাকে সাথে চ্যালেঞ্জ করতেছে যে 1 সপ্তাহ টাইম, যদি তুই এই চ্যালেঞ্জে জিততে পারস তাহলে আমি তোকে 1000 টাকা খাওয়াবো, আর যদি তুই হেরে যাস তাহলে তুই আমাদেরকে 1000 টাকা খাওয়াবি। মানে এরকম একটা বাজি ধরে আর কি আমার সাথে। তো আমি কই ঠিক আছে। তো ছেলেটা দিনে ডিউটি করতো আর আমরা নাইট ডিউটি করতাম। তো ওরা বের হতো আর আমরা ঢুকতাম, ঠিক ওই অবস্থায় ওর সাথে আমার দেখা হতো বেশিরভাগ সময়। তো আমি আগে থেকে বুঝতে পারতাম যে ছেলেটা আমাকে অবশ্যই পছন্দ করছে। তো আমি ওকে দেখে হাসতাম। তো ওরকম হাসতে হাসতে 1-2 দিন পরে ও কি করে নাইট শিফটে চলে আসে। তো আদার পিসের কাজ হতো ওই অফিসে বেশিরভাগ। আদার পিসের কাজ হইলে দেখা যাইতো কি ওরা আর আমরা একসাথে মিলেমিশে কাজ করতে হইতো। মানে আমি, আমার আরো 2টা বান্ধবী ছিল, সুমি, জমিলা, আমরা 3 জনই এক সমান সমবয়সী ছিলাম। তো ওরা আদার পিসের যে স্যার গুলো ছিল, যে ভাইয়ার গুলো ছিল আর কি, তো ওরা আমাদেরকেই বেশি পছন্দ করতো। অন্য সব কোনো মেয়েকে পছন্দ করতো, সবাইকে বের করে দিত ফ্লোরে, আমাদেরকে রেখে দিত। তো আমরা ওই কাজগুলো করলে স্যারেরা আমাদেরকে বোনাস দিত। জি। তো এইভাবে ওই ছেলেটা মানে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয়। কথা হইতে হইতে একদিন আজানের আগেই কাজ শেষ হয়ে যায়। আচ্ছা। তখন ওর একটা বন্ধু দিয়ে, ওই অফিসের মধ্যে আবার বিদেশি অফিস ছিল, তো অনেক ফুলের বাগান ছিল, দেখতে খুবই সুন্দর ছিল অফিসটা। তো ফুল আইনে আমার সামনে ধরে রাখছে। আমি বলতেছি কি ব্যাপার, ফুল আসলো কই থেকে, আপনি আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি তো দেই নেই, একজন তোমাকে ফুলগুলো দিছে। কে দিচ্ছে? লিটন। আমি তখন 1 সপ্তাহ পূর্ণ হয়নি, 1 সপ্তাহ পূর্ণ হতে 2 দিন বাকি আছে। তো ফুলগুলো দেওয়ার পরে আমি নিছি, মানে আমি তাকে বুঝাইছি যে আমিও তাকে পছন্দ করি। জি।
পরের দিন ও আমাকে একটা চিঠি দেয়। চিঠিতে অনেক কিছু লেখা থাকে যে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। তখন এই চিঠিটা আমি আবার আমার ওই যার সাথে আমি মানে বাজিয়ে রাখছি তাকে পড়ে শুনে, আমাকে শুনো, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দিছিলে, আর 1 সপ্তাহের মধ্যেই আমি কিন্তু জিতে গেছি। তারপরে ও আমাকে 1000 টাকা দেয়, দিলে আমরা সবাই বান্ধবীরা মিলে খুব মজা করে খাই, মানে অনেক কিছু কিনে খাই। খাওয়ার পর আমার উদ্দেশ্য হলো যে আমি আর ওর সাথে কখনোই কথা বলবো না, জাস্ট এটা একটা মজা ছিল। তো ও তো সত্যি সত্যি আমাকে মন থেকে ভালোবাসতো। তা আমি কথা না বলার কারণে সে আমাকে অনেক খুঁজতে থাকে, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, সবাইকে দিয়ে খবর পাঠায়, সিটি দেয় যাতে আমি ওর সাথে 1 মিনিটের জন্য হলো কথা বলি আর কি। তো ওরকম করতে করতে ওর প্রতি আমার একটা মায়া কাজ করে, আমিও ওর সাথে কথা বলি। বলতে বলতে এক সময় একদম সুন্দর একটা সম্পর্কই তৈরি হয়ে যায় আমাদের মাঝে। তো 1.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কি হয় যে তার মধ্যে 6-7 মাসের বেতন আমাকে দেয়, আর 6-7 মাসের বেতন আমাদের ওরা আটকে দেয়। মানে আমরা ওখানে থাকতে চাচ্ছি না, মানে আমরা চলে যাব অন্য কোথাও। ও গৃহবন্দী হয়ে থাকতে আমাদের ভালো লাগে না। আর ওদের কথা হচ্ছে যে ওই 3টা মেয়ে খুবই ভালো কাজ পারে, আমরা কখনো ওদেরকে হাতছাড়া করব না। তো আমাদেরকে ছুটি দেয় না, ওখানেই মানে বন্দী হয়ে থাকতে হয়। তো একদিন সকাল সকাল কাজ শেষ হয়ে যায়, তা আমরা বুদ্ধি করি, আমি, জমিলা আর সুমি, যে আমরা এখান থেকে পালিয়ে যাব। বেতন যা আছে এগুলো সব ফেলে পালিয়ে যাব, এখানে থাকবো না, গৃহবন্দী হয়ে থাকতে ভালো লাগে না। তো আমরা ফ্যাক্টরির সমস্ত সাইড মানে ঘুরতে থাকি আর কি, যে কোন দিক দিয়ে পালানো যায়, গেট দিয়ে তো আর বাইরে হতে দিবে না। তো একটা দারোয়ান ছিল, মিজান নাম, উনি বলতেছে, কি ব্যাপার তোমরা এত ঘোরাঘুরি করতেছো, পালিয়ে যাবা নাকি? আমি বলতেছি, আরে না, পালাবো কেন, যাইলে গেটের সামনে দিয়ে যাব, পালাবো না। তো আমরা কি করি, ঘরে যাই, ঘরে গিয়ে লাইট বন্ধ করে নিজেদের ব্যাগ গুছাইয়া ওই ওয়ালের ও পাশে যেতে হবে যে কোনো ভাবে। এখন জমিলা একটু পাতলা সাইজের ছিল, ও পার হয়ে যায়, আমিও পার হয়ে যাই, সুমিও পার হতে পারে না। তো ওরে কষ্ট করে টেনে মেনে তুলি, আমরা তুলে 3জনই পার হয়ে অনেকটা দূরে চলে যায়, যে একজনের বাসায় জামা কাপড় গুলো রাখি, কিন্তু অফিসের লোক ঠিকই ধরে ফেলে যে আমরা পালিয়ে যাই। তো আমরা যাই মেন রোডে উঠি, ওরাও অফিসে মানে গেট দিয়ে যায়, আর আমাদের সামনাসামনি হয়ে যায়। এখন আমরা খুবই ভয় পাইতেছি যে ওরা তো আমাদেরকে এখন ধরে নিয়ে যাবে, এখন কি করব। তো রিক্সাওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারা নেই না। বাসওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারাও নিচ্ছেন না। তখন আজানের পর একদম কোনো মানুষ নাই রাস্তাঘাটে। এভাবে করতে করতে আমরা কি করি, একসময় দৌড়াইতে থাকি, 3জনই দৌড়াইতে থাকি। তো ওরা আমাদের পিছনে দৌড়াইতে থাকে, আমরাও দৌড়াইতে থাকি। দৌড়াইতে দৌড়াইতে একদম চন্দননগর এলাকা, মানে অলিগলি এলাকা, ওটার ভিতরে ঢুকে যায়, পাহাড়ি এলাকা। দৌড়াইতে দৌড়াইতে আবার ওখানে গিয়ে আবার একটা খাল আছে অনেক বড়, যাকে বলে আর কি হাক্কা বলে, মানে অনেক দূরে দূরে একটা করে মানে ভাস দেওয়া। তো জমিলা ওই হাক্কাটা পার হয়ে যায়, কিন্তু আমরা 2জন আর পার হতে পারি না। তো আমরা থেকে যাই, তো দেখি কি ওরা চলে আসতেছে। এই অবস্থায় কি করি, পাশে একটা মানে বাড়ি ছিল, ও বাড়িতে যে আমরা ঢুকে যাই, ওরা খালি দরজা খুলে, আর আমরা গিয়ে কি করি, আমি যে দরজার পিছনে লুকাই, ও যে একদম খাটির নিচে লুকায়। তো ওরা কি করে, আইসা আমাদের ধরে ফেলে, আমরা 2জনকে ধরে। তারপরে আমরা বলি কি, না আমরা যাব না, তোমরা ওখানে বেতন দেয় না, আমাদেরকে ছুটি দেয় না, এই জন্য আমরা পালাইছি, তোমরা আমাদেরকে ধরে নিতে আসছো কেন, আমরা যাব না। ওদের উদ্দেশ্য হলো আমাকে ধরে নিয়ে যাবে। তা ওরা আমাদেরকে নিয়ে আসে অফিসের ভিতরে, আনার সময় আমাদেরকে হাতে ধরে ধরে আনতে চাই। পরে বলি কি, খবরদার হাতে ধরবা না, কারণ আমরা তো চুরি করি নাই, তোমাদের কোনো জিনিস তো আর চুরি করি নাই, তো তোমরা হাতে ধরে নিয়ে গেলে মানুষে দেখবে, তাহলে কিছু মনে করবে। আমরা এভাবে যদি না ধরো, আমাদেরকে ছেড়ে দাও, আমরা নিজে নিজেই অফিসের ভিতরে যাব। অফিসের ভিতরে গেলে প্রথম অবস্থায় যা হয়, একটা দারোয়ান, ওই যে মিজান, ও আমাদের উপরে মানে মারতে আসে, যে তোরা পালাইলি কেন, সব চাপটা তো আমার উপরে পড়বে। মারতে আসলে আবার অনেক লোক আছে, তারা বাধা দেয়, আনে কেরানি আইনে কি করে, আমাদের একটা রুমের ভিতরে বন্দি করে রাখে। শুধু বন্দি করে রাখে না, উনি আইসা জাস্ট কয়েকটা থাপ্পড় মারে আমার গালে, যে আমি একদমই পড়ে যাই, যে পালাইলি কেন। আর সুমিকে তো কয়েকটা থাপ্পড় দিলে পড়ে যায়, ও পড়ে গেল, ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে। কে করে কাজটা?
কেরানি, মানে কন্ট্রাক্টদারও আছে, মানে যে কেরানি আমাদের দেখাশোনা করতো, বেতন দিত, উনি এই কাজটা করে। মানে বাসা থেকে কেন পালালি? মানে ওখান থেকে আমরা কেন পালাম, মানে কাজের ওই জায়গাটা থেকে কেন পালালি? জি, কাজের ওই জায়গা থেকে কেন পালাম। হুম। তো বলে যে কি, মানে যে বুয়া রান্না বান্না করতো মেস, ওনাদেরকে বলে দেওয়া হয় ওদের দুজনকে আজকে সারাদিনও খাবার দিবি না, এবং কি একটা ঘরের মধ্যে রেখে আমাদেরকে তালা মেরে দেয় পুরোপুরি। তো আমরা দুজন ওখানে সকালও খাবার নাই, দুপুর। আচ্ছা, আমি খাবারের জায়গায় আসছি, তার আগে একটু বলেন তোমাকে কাজটা কি ছিল আপনাদের? কাজটা ছিল মাছ প্যাকেট করা, যে মানে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মাছ আসতো এখানে। এই মাছটা কোথায় যেত? ওটা বিদেশ যেত, বিদেশ চলে যেত। আচ্ছা, তো ওই ফ্যাক্টরিতে আপনারা মূলত মাছ প্যাকেট করার কাজ করতেন? আচ্ছা, ঠিক আছে, বলেন তারপরে আমরা না খেয়ে সারাদিন থাকি। তো সন্ধ্যা হয়ে গেলে মানে আমার খুবই খারাপ লাগে যে কখনো না খেয়ে থাকিনি, আজকে সমস্ত দিন না খেয়ে থাকলাম, আবার ওরা আমাদের উপর মারধর করলো। তা আমি সুমি আবার পড়তে জানতো না, লিখতেও জানতো না। তা আমি তো আবার একটু লিখতে জানতাম, তো আমি একটা চিঠি লিখে জানালা দিয়ে ফেলে দিই। তো ফেলে দিলে কি হয়, যে কোনো একজন অবশ্যই চিঠিটা পায়, পাওয়ার পরে আমি চিঠিতে লিখি যে আমরা অনেক কষ্ট আছি, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। তো উনি এই চিঠিটা নিয়ে যে জমিলা আমার যে বান্ধবীটা পালাইয়া গেছে, ওর বোনের কাছে যায়, যা বলে কি তোমার বোন আর ওই যে দুই বোন তারা পালাইছিল, কিন্তু ওরা তো জমিলা কোথায় জানি হারিয়ে গেছে, আর ওদের তো ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে অনেক মারধর করতেছে, না খাওয়াই রাখছে। তো উনাকে আমরা আপা বলে ডাকতাম, ওনার নাম ছিল আমেনা, ওদের বাড়ি হচ্ছে কক্সবাজারে। তো উনি আবার আমাকে খুবই মায়া করতেন। তো উনার কাছে যখন এই খবরটা যায়, উনি সহ্য করতে পারেন না, উনি একদমই থানায় চলে সঙ্গে সঙ্গে। আচ্ছা, থানায় গিয়ে পুরো ঘটনা বলার পরে তারপরে আমরা কি করে, রাত্রেও আমাদের খাবার দেওয়া হয়নি, খাবার না দিয়ে ওই অবস্থাকে আমাদেরকে ডিউটিতে পাঠানো হয়। তো আমরা ডিউটিতে ঢুকি, মনে করেন 10টা থেকে 10:30 হবে টাইম। তো আমার খুবই মাথা ঘুরাইতেছে, সমস্ত দিন না খেয়ে রয়েছি, খুবই কষ্ট লাগতেছে, মানে আমি যে টেবিলে দাঁড়িয়ে কাজ করব আমার করতে পারতেছি না, সেই শক্তিটুকু নেই। তো আমি সুমিকে বললাম যে সুমি চল আমরা বাহিরে চলে যাব, কাজ করব না, মেরে ফেল। তো আমরা গ্লাস সিস্টেম অফিস ছিল, গ্লাসটা খুলে খালি বাহিরে হব, ঠিক ওই মুহূর্তে 2-3টা গাড়ি বা কয়েকটা স্কুটার আসলো, সবই পুলিশ ছিল, ওসি ছিল, 2জন উকিলও ছিল সাথে। তো ওরা আসার পরে দারোয়ান তো গেট খুলেন, দেখলাম কি গেট ভেঙে ভিতরে ঢুকে। তারপরে ওরা চলে আসার পরে মানে যাকে পাচ্ছে তাকেই মারতেছে, ভাঙচুর করতেছে, অনেক ভাঙচুর পুলিশ। তো আমাদেরকে 2টা উকিল এসে আমাদেরকে খুঁজতেছে, যেখানে তাসলিমাকে সুমিকে। তখন আমরা বললাম আমার নামই তাসলিমা, আমরা সুমি। তো উকিল 2জন আমাদের সাথে অনেক কথা বললো যে তোমাদেরকে নাকি মারধর করছে। আমি বলি জি স্যার, আমাদেরকে মারধর করছে, না খাওয়াই রাখছে সমস্ত দিন। তো ওনারা মনে করেন কেরানিকে পায়নি, কেরানি লুকিয়ে যায়, তো ওকে ধরতে পারে না। তো ওনারা চলে যাচ্ছে এক পর্যায়ে ভাঙচুর করার পরে। তখন আমি উকিলকে বললাম যে আপনারা তো চলেই যাচ্ছেন, আপনারা চলে যাওয়ার পরে হয়তো আজকে আমাদেরকে রাত্রে এখানে জবাই করে রাখবে। পরে বলে কি কার এত বড় সাহস যে তোমাদেরকে জবাই করবে। আমি বলি কি ওরা যখন আমাদেরকে হাত তুলতে পারছে, সারাদিন না খেয়ে রাখতে পারছে, তো মারতেও পারবে আবার। তখন উকিলের একটা ব্যবস্থা মানে ওসির কাছে বললো, ওসি ওই অফিসের একজন স্যার আর কি, যে মানে ক্ষমতা আছে ভালো, তো ওনাকে ডাইকা বলে কি এই মেয়ে 2জন আপনার জিম্মায়, যদি ওদের কিছু হয় তাহলে মনে করেন আপনার অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই স্যার আমাদেরকে রিস্ক গুচ্ছা রাখে, যতদিন পর্যন্ত আমার বান্ধবী জমিলাকে খুঁজে না পাওয়া যাবে ততদিন আমাদেরকে অফিসে থাকতে হবে। তখন আমরা থাকি এখানে। তো জমিলা অবশ্যই কোথায় জানি ও হারিয়ে যায়, পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল। তো লুকিয়ে থাকার পর এক পর্যায়ে ও নিজের কানে একজন সোনার দুল ছিল, ওগুলো বিক্রি করার পর ও বাড়ি চলে যায়। ওরা আবার লুক রাইখা মানে পুলিশ যায়, ওকে বাড়িতে যায় খুঁজে পায়। তো ওরা আবার চট্টগ্রামে নিয়ে আসে। তো এইভাবে আসার পরে আমাদের 3জনকে কুড়ে নিয়ে যাওয়া হয় আর কি। আচ্ছা, কুড়ে নিয়ে যাওয়ার পরে আমরা সাক্ষ্য দিই যা হয়েছে। তো কুড়ে থেকে আদেশ করা হয়েছে যে মেয়েদের 1 বছরের যে টোটাল বেতনটা ওরা পাবে, সেই বেতনগুলো আমাদের উকিলের মাধ্যমে বা ওসি থেকে দেওয়া হবে, এবং কি প্রত্যেকটা মেয়েকে গার্জিয়ান অনুযায়ী বাড়িতে পাঠাতে হবে, আর যার গার্জিয়ান নেই তাকে পুলিশ সহকারে বাড়িতে দিয়ে আসবে। তখন আমি যে আমার যে বোনটা ছিল না, যে জুতা দিয়ে আমাকে মারছিল, আমার সৎ বোনটা, আমি ওদেরকে একটা পরিচয় দিতে চাইনি, কারণ ওরা তো লুবি, যে 1 বছরের বেতন আমি পাইতাম ওরা হয়তো বা জানলে ওরা নিয়ে যাবে।
তো ওরা কিভাবে জানি খবর জানে যায় না, ওই দিন উপস্থিত থাকে ওখানে। আচ্ছা, জমিলার বোনের কাছে জমিলাকে হাতে তুলে দেওয়া হয়, আর আমাকে ডাকে স্যারেরা যে আমার দুলাভাই আর ওই যে আপা আসে ওদের সাথে যাওয়ার জন্য। তখন আমি ওইটা বললাম কি যে ওনারা কারা, ওনারা আমার আপা হয় না। তখন ওসি আমাকে একটা ধমক দেয়, কে মেয়ে চুপ থাকো, নিজের বোনকে চিনতে পারো না। তখন বাধ্য হয়ে ওদের কাছে যেতে হয় আর কি। তো টোটালি আমার বেতন 8 থেকে 10,000 টাকার মতো আসে। তো ওই টাকাটা আবার আমার আপার কাছে দেওয়া হয়। জি। আমার আপা ওই টাকাটা পুরাটি আত্মসাৎ করে ফেলে। আমি ওকে অনেক রিকোয়েস্ট করি যে আপা আমি তো ওখান থেকে চলে আসছি চাকরি ছেড়ে, আমি কি খাবো কি করব, তো আমারে তুমি 1,000 টাকা হলো দাও। কিন্তু একটা টাকাও সেদিন ও আমাকে দেয়, পুরোটাই আত্মসাৎ করে। আপনার এই সৎ বোন? জি। তখন আমি কয় টাকা পেয়েছিলেন 1 বছর কাজ করে? 10,000 টাকার মতো হবে টোটালি। মাত্র? আজকে মাত্র তো আমার জায়গা থেকে বা যারা শুনছে তাদের অনেকের জায়গা থেকে, কিন্তু এই 10,000 টাকার জন্য ওকে 1 বছর পরিশ্রম করতে হয়েছে এবং সেই টাকাটাও আত্মসাৎ হয়েছে। গল্প কিন্তু এটা না প্রিয় শ্রোতা, গল্প সামনে। হ্যাঁ বলেন। তারপরে আমি ওখান থেকে মনে করেন মোহাম্মদনগর, যেখানে বলে মানে একজনের বাসায় আমি আশ্রয় নিই, তাকে আমি কাকা রাখতাম। উনি আমাকে মেয়ের মতোই স্নেহ করতেন। আচ্ছা। তো উনার বাসায় আমি থাকতাম। থাকার পরে আমি একটা ছোট একটা অফিসে চাকরি নিয়ে নিই, গার্মেন্টস এটা বলে, হেল্পারি করতাম। 900 টাকা বেতন, মাত্র 900 টাকা বেতন। মানে ওভার টাইম নিয়ে টোটালি মাসে 1500 টাকা, সেই আগের জায়গার মতোই 1500 টাকা পেতাম। 1,000 টাকা ওদের মানে খাওয়ার খরচ দিতাম, আর 500 টাকা থাকতো মাস শেষ হলে, ওটা দিয়ে আমার যা ভালো লাগতো তাই কিনতাম। তো এভাবে থাকতে থাকি। এক পর্যায়ে আমার ভাই বিয়ে করে। তখন বিয়ে করার পরে চট্টগ্রামে আবার যায়। যাওয়ার পরে আমি যে বাসায় থাকি ওই বাসা থেকে আমাকে নিতে আসে। নিতে আসলে আমি যাইতে রাজি হই না, কারণ আমি যখন বিপদে ছিলাম তখন তুমি পাশে ছিলে না, তুমি আমাকে মেরে ঘর থেকে বের করে দিছো, আমি এখন তোমার সাথে যাব না। এক পর্যায়ে আমার ভাই বলে কি আপনারা ওরে জায়গা দিচ্ছেন কেন, যদি ওরে ঘর থেকে বের করে না দেন তাহলে আমি আপনাদের নামে মামলা করব। তারপরে এক পর্যায়ে ওখান থেকে আমার ভাই আমাকে নিয়ে আসে, মানে ওই যে আমি চাকরি করি সেজন্য তাদের লোভে। তো ভাইয়ের এখানে আসার পরে দেখা যায় কি আমাকে সকালে কাজ করতে হয়, বিকালে কাজ করতে হয়, অফিসে কাজ করতে হয়। তো আমার ভাবিও ভালো না, মানে ঠিক মতো বাজার করতো না। তা আমার কাছে অনেকই খারাপ লাগতো আর কি। তো এক পর্যায়ে আমি ওখান থেকে চলে যাই, যে নিজে নিজে একা একা একটা বাসা নেওয়ার পরে ওখানে আমি থাকতাম আর চাকরি করতাম। তো যে বাসায় আমি থাকতাম ওই বাসাগুলো ছিল টিন সেট, মানে অল্প টাকা ভাড়া ছিল 700 টাকা। তো যে লোকটা ছিল তার বয়স মনে হয় 40-এর উপরে হবে তখন, আর আমার বয়স হবে 14 বছর। তো একদিন আমি রাত্রের বেলা কি করি, 2টার দিকে প্রস্রাব করার জন্য হয়তো বাথরুমে যাওয়ার জন্য বের হই। ওই লোকটা যে তখন মানে আসতেছে তখন আমি খেয়াল করিনি, বা ওর একটা টার্গেট ছিল আমার প্রতি। এখানে একটু থামাচ্ছি আপনাকে। যে লোকটা আপনার আপনি যে লোকটা সম্পর্কে বলছেন, এই লোকটা কি হতো বা আশেপাশে কোথায় থাকতো যদি একটু বলতেন। ওনার বাড়ি এটা, আর ওই ওনার লোকটারই বাড়ি, বাড়িতে আমি ভাড়া থাকতাম। ওনার বাড়িতে আপনি ভাড়া থাকতেন, এবং এই ভাড়া থাকা কি ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি বাড়িতে উঠেছিলেন নাকি কারো মাধ্যমে? ওনার সাথে যোগাযোগ করে না, মানে ওনারা রুম ভাড়া দিচ্ছে আর আমার কাকা আমাকে ওই রুমটা নিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে। কাকা মানে কি সম্পর্কের কাকা? সম্পর্কের না, ওই যে বললাম যে আমাকে আশ্রয় দিছিল, তাদের বাসায় থাকছিলাম, ওই কাকাই আমাকে। ঠিক আছে। তো আপনাকে যখন রুমটা নিতে তখন বাড়িওয়ালার সঙ্গে কথা বলেনি? যে বাড়িওয়ালার সাথেও কথা বলা হয়েছে, এবং ওনার ওয়াইফ আছে, ওনার একটা মেয়ে আছে, ওনার একটা ছেলে আছে। আমি তাদের নামগুলো বলি। লোকটার নাম হচ্ছে আনোমিয়া, আর ওর একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল বেবি, এবং ছেলেটার নাম ছিল সাব্বির। ওকে। এবং তারা নাসিরাবাদ এলাকা, চট্টগ্রাম শান্তিনগরে তাদের বাড়িটা ছিল আর কি। ওকে, বলেন আপনি। তো আমি যখন ওদের বাড়িতে ভাড়া থাকতাম, এই অবস্থায় যখন ও আমাকে দেখে ফেলে রাতে 2টা বাজে, তখন সে আমার ঘরে ঢুকে যায়। এক পর্যায়ে আপনি আলাদা থাকতেন? একা একা এক রুমে থাকতাম। তো আমার ঘরে ঢুকে গেলে আমি আবার বলি যে এত রাতে আপনি আমার ঘরে আসলেন কেন, কি দরকারে আসলেন? তো ও কিছু বলে না, কেমনি আসলাম। তো এক পর্যায়ে ও কি করে, আমার মুখ চাইপা ধরে। তা আমি ওর সাথে অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি শক্তিতে অবশ্য পারি না। সে রাতেও সে আমাকে রেপ করে। তো বলে কি চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, চিল্লাচিল্লি করলে নিজের মান সম্মানই যাবে, তোমাকে লোকে খারাপ বলবে, আমাকে কিছু বলবে। তো আমি পরের দিন অফিসে চলে যাই, কিন্তু অনেক কাঁদতে থাকি যে এটা কি হলো আমার সাথে, আমি তো কোনো অন্যায় করিনি, তবে ওই লোকটা এত খারাপ কেন?
তো আমার একা থাকতে খুবই ভয় লাগতো ওই বাড়িতে ওই ঘটনার পর থেকে। তো আমার আরেকটা মানে মেয়ে আর কি, তাকে আমি ভাবি ডাকতাম সম্পর্কে। তো ওর কাছে যাই বলি যে ভাবি ওই বাসায় থাকতে না আমার খুবই খারাপ লাগে, রাত্রে একা একা ওই লোকটা জানি কেমন, মানে পুরোটা তাকে আর খুলে বলি না। আচ্ছা। তো ও বলে কি ঠিক আছে তুই আমার কাছে থাক। তো আমি বললাম কি তাহলে ভাইয়া কোথায় থাকবে? তো কাজে চলে যাবে, তো তুই আমার কাছেই থাক আজকে রাত্রে। ওর আবার ছোট একটা বাচ্চা হয় 2-2.5 মাসের। তো আমি ওই বাসায় ওর সাথে ঘুমিয়ে পড়ি। ওর স্বামী বলে যে কি আমি আজকে রাত্রে বাসায় আসবো না। ও আমাকে দেখে যায় যে আমি ওর বাসায় আসি বর্তমানে। ও রাতে প্রায় 1টার দিকে চলে আসে। ওর হাজবেন্ড চলে আসলে এক পর্যায়ে আমি তো ঘুমিয়ে থাকি আর কিছু বলতে পারতেছি না, কারণ সারাদিন কাজ করছি, আমার শরীর খুবই দুর্বল, আমি ঘুমিয়ে পড়ি। আর ওর হাজবেন্ড আসার পরে কি হয় যে ওর ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে ওর বউ বসে থাকে, আর ওর হাজবেন্ড চাচ্ছে যে আমার এখানে আসবে, আমার কাছে আসবে। আর ওর বউ চাচ্ছে যে কি ছোট্ট একটা মেয়ে বা এমন একটা ইতিম মেয়ে, তুমি ওর কাছে যেও না বা ওকে নষ্ট করো না। মানে ওদের মধ্যে তকাতকি হচ্ছে, বউ বাধা দিচ্ছে আর ও চাচ্ছে যে আমার এখানে আসবে বা আপনি তো ঘুমিয়েছিলেন তখন, আপনি তো আমি তো তখন ঘুমিয়েছিলাম। রাইট। তো এরকম প্রচার করতে করতে ওই যে বউকে 2-3টা থাপ্পড় মারে ওর বউ যখন কাঁদতে থাকে না, ওই কাদার শব্দে আমার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। তো এবং কি কাদার শব্দে আর ওই যে লোকটা আছে না, ওর একটা হাতও আবার আমার কাছে চলে আসে। ও মানে পুরোপুরি আমাকে করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এই অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি লাইটটা জ্বালিয়ে দিই আর কি করে, যে লাইটটা থাকে জ্বালানোর পরে দেখি এই অবস্থা, ভাবি বসে বসে কাঁদতেছে আর ওই অবস্থা। তো আমি ওদের কিচ্ছু বলি না, তো রাত্রির বেলা না বলে সোজা দরজাটা খুলে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে গেটটা খুলে একদম আমার বাসায় চলে যায়। তখন রাতের বাজে 2টা। আপনার বাসার দূরত্ব কতটুকু ছিল ওখান থেকে? দূরত্ব ছিল 5 মিনিট। আচ্ছা, এই রাত 2টার সময় 5 মিনিট হেঁটে আপনি চলে যায়। মানে তখন আমার মাথায় প্রচুর রাগ ছিল যে কি করব না করব কিছু জানি না, কিন্তু আমাকে বাসায় যেতেই হবে। সিনারিটা লক্ষ্য করেন যে একটা মেয়ে যদি ফ্যামিলিতে শেল্টার না পায়, ফ্যামিলিতে যদি তার মাথার উপরে মানে অভিভাবকের মতো কেউ না থাকে, তাহলে একটা মেয়ের জীবন কতটা ভার্নারেবল হয়। এবং এটা আমাদের এই জীবন গল্পে আজকে প্রথম না, আমরা আমাদের এই জীবন গল্পে অনেকবার এটা দেখিয়েছি, ভয়াবহভাবে দেখিয়েছি। আজকে হয়তোবা সেটা আরো এক্সট্রিম লেভেলে যাবে। এবং শুধু একটা কথাই বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনুন, সিচুয়েশন না, একটা মানুষের জীবনকে চিন্তা করুন। যখন তাসলিমা এই গল্পটা বলছে, তাসলিমাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন যে তাসলিমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো। ও কিন্তু মানুষ, এবং যারা শুনছেন তারাও মনুষ্যত্বের পরিচয় দেবেন আশা করছি। ওকে, তারপরে আমি চলে যাই। যাওয়ার পর ওখানে গিয়ে অনেক কাঁদতে থাকি, সমস্ত রাত আমি কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমের মধ্যে আমার মনে হয় আমার বাবাকে আমি স্বপ্নে দেখি। আমার বাবা আমাকে বলতেছে যে মা তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে তুমি চলে যাও, নাহলে তোমার জীবন আরো শেষ হয়ে যাবে। তো আমি কি করি, বেতনের অপেক্ষা করি। মানে বেতনটা হওয়ার পরেই আমি আমার মায়ের কাছে চলে যাই। আমার মা তখন সুনামগঞ্জে থাকেন না, তখন সিলেট কোম্পানিগঞ্জ থাকেন। তো ওখানে চলে যাই। যাওয়ার পরে দেখি আমার মা ওই সংসার, মানে আমাদেরকে হারিয়ে আমার মা তার নিজের ভুল বুঝতে পারছে। বোঝার পরে সে ওই সংসার থেকে চলে আসছে, এবং কি ওই সংসারে গিয়ে আমার মার একটা মেয়ে হয়েছে। তখন ছিলাম আমরা 3 বোন, এখন হলাম 4 বোন। তো ওখানে যাওয়ার পরেও আমার ভাইয়া বিয়ে করে ফেলছে, তার সংসার নিয়ে ব্যস্ত। আমার মা একা একা থাকে, আমার 2টা বোনকে পালে, আবার 3 বোনকে পালে। এখন আমিও যদি ওখানে বসে থাকি তাহলে আমার মার এমনি অবস্থা খুবই খারাপ। আর আমাদের দেশে যে জমিটা ছিল, আমার ভাই ওটা বন্ধক দেয়, বন্ধক দিলে আরেকজন ডুপ্লিকেট করে ওটা লিখে নেয়। তো ওই বাড়িটাও শেষ, এখন মানুষের বাড়িতে ভাড়া থাকতে হয়, খুবই অভাব সংসারে। তখন আমি 1 মাস থাকি ওখানে। থাকার পরে যেটা হয় আর কি, মেয়েদের যে মানে মাসে মাসে পিরিয়ড হয় আর কি, এটা হয় না হওয়ার কারণে আমি কাউকে জিজ্ঞেস করি, একজনকে জিজ্ঞেস করি, তখন সে পাত্তা দেয় না, বলে কি তুই তো আবিয়াতা মেয়ে, তোর কি হবে। মানে উনি আরো হাসে। তো ওই জিনিসটা আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না, বা জিনিসটা নিয়ে কোনো আলোচনা যে করব সেটাও পারতেছি। মানে আপনার মধ্যে কি কোনো ভয় বা সংশয় ছিল, বা আপনি কি বিষয়গুলো জানতেন যে আমি অবশ্যই জানতাম না যে এভাবে, সেটাই আমার প্রশ্ন ছিল যে আপনি জানতেন না বিষয়টা। জানতাম। ওকে, তারপর? তো আমি
ওখান থেকে আবার চট্টগ্রামে চলে যাই। হুম। যাওয়ার পরে ওখানে থাকি না, তখন আমি কাকার সাথে যোগাযোগ করি যে কাকা আমি শান্তিনগর আর থাকবো না। হুম। তখন কাকা এক জায়গায় চাকরি করতেন, তো ওখানে আমাকে একটা বাসা নিয়ে দেন। উনি কোনো খারাপ ছিলেন না, আমাকে নিজের মেয়ের মতোই দেয়। জি। দেখার পর আমি ওখানে বাসা নেওয়ার পরে চাকরি হয়নি। তো উনি বলেন কি যে ওনারা মেস হিসাবে থাকতেন, তো বলে তাসলিমা তুমি আমাদের মেসে রান্না করো, তুমি খাবে, তোমাদেরকে বেতনও দেবে। হুম। তো এক বসে থেকে তো আর লাভ নেই। তো আমি ওই মেসে রান্না করতাম, সমস্ত দিন রান্না করতাম, 2 বেলা রান্না করতাম আর কি। তো ওই সন্ধ্যার আগে আবার বাসায় চলে যেতাম। তো কাকা আমাকে অনেক সময় একটু রেট হলে নিয়ে দিয়ে আসতেন বাসায়, খুবই ভালোবাসতেন। এরপরে যাই আরেকজন একটা লোক, মানে কাকার সাথে কাকার একটা ফ্রেন্ড হবে, ওর বাড়ি হচ্ছে রংপুর, নাম হচ্ছে হালিম। তো উনি আবার আমার কাকাকে বলে যে উনি কে আপনার আপন বাইস্তি? বলে কি না। তাহলে আপনি যখন ওকে এত কেয়ার করেন, এত ভালোবাসেন, তাহলে ওকে বিয়ে করে ফেলেন। তা আমার কাকার মাথায় কিন্তু এগুলো ছিল না কখনো। তো কাকা বলে না, ওকে আমি নিজের মেয়ের মতো দেখি, কিভাবে আমি ওকে বিয়ে করব। তো বলে কি রক্তের তো কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি ওকে বিয়ে করতে পারেন। ওই লোকটার কথা শুনে কাকা আমাকে প্রস্তাব দেয় যে উনি আমাকে বিয়ে করবে। এদিকে আমার এই সমস্যাটা চলতেছে, তখন 2 থেকে 3 মাস হয়ে গেছে। তখনও আমি মানে আমার মাথা ঘুরাই বা বমি হয়, এগুলো আর লক্ষ্য করলেও আমি বুঝতে পারি না যে আমি আসলে মা হতে যাচ্ছি। তখন এইভাবে 4 মাসের মতন হয়ে যায়, এভাবে 5 মাসের মতোই হয়ে যায়। তখন কাকারে অনেক বুঝাই আমি, আমাকে কাকা আপনি মানুষের কথা শুনে আমাকে বিয়ে করার চেষ্টা করতেছেন, এগুলো ঠিক না। ওই দিকে আবার হালিম যে লোকটার কথা বললাম, ও আবার আমার দিকে সবসময় নজর দিত, আর ও আমাকে মানে সম্পর্ক করার চেষ্টা করতো আর কি। তো 5 মাসের পরে যেটা হয়, নাভির গোড়াতে একটু একটু লড়তো আর কি, বাচ্চা তো লড়ে। তো আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ এরকম লড়ে কেন, কি লড়ে। তখন আমি এই জিনিসটা কাকার কাছে বসে শেয়ার করতে পারি না, শেয়ার করি হচ্ছে হালিমের কাছে। তো উনি কি করে, আমাকে নিয়ে একটা ডাক্তারের কাছে যায়, যাই পরীক্ষা করে দেখে 5.5 মাস আমি প্রেগনেন্ট। তখন উনি কাকাকে ফোন দিয়ে বলে তাসলিমা তো এই সমস্যা। মানে কাকা আমাকে জিজ্ঞেস করে যে বাচ্চা এটা কিভাবে হলো বাক্কা। তখন আমি কিছুই বলতে পারতেছি না, কার কথা বলবো, কি বলবো, মানে ওই কথাগুলো আমি বলতে পারতেছি না যে ওই লোকটা আমার সাথে এগুলো করছে। মানে সবসময় চুপ করে থাকতাম। থাকার পরে কাকা চট্টগ্রামের ঘটনা এটা, যেখানে আপনি জি, রেপ জি, হয়েছিলেন। চট্টগ্রামের ঘটনা। আর আপনি আপনার কাকার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কোথায়, কোন জেলায়? এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। কালুরঘাটে। তো আপনার কাকা কি বললে ওই লোকটাকে চিনতো? অবশ্যই চিনতো, কারণ চিনি তো ম্যানেজ হ্যাঁ, উনি ম্যানেজ করে চিনতো, দিয়েছে। উনি তো রুম ভাড়া নিয়ে দিছিলেন, হ্যাঁ, উনি চিনতো। তো আপনি কিন্তু কাকাকে বললেন না কেন? কাকাকে বলিনি, আমি বলিনি, কারণ ওনার সাথে আমার বয়সের অনেকটা ডিফারেন্স ছিল। তা আমার মনে হতো কি, যদি আমি ঘটনাটা বলি তাহলে কাকারা আমাকে দেখতে পারবে না, আমাকে খারাপ মনে করবে, আর হচ্ছে ওনার সাথে হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে, বা এগুলো নিয়ে আলোচনা হলে সামাজিক ভাবে আমি অনেক লাঞ্ছিত হব, মানে ওরকম কিছু ভাবতাম। কিন্তু আমি যে কত বড় লাঞ্ছিত হতে যাচ্ছি সেগুলো আপনার মাথায় ছিল? সেগুলো আমার মাথায় ছিল কত না। সালের ঘটনা এটা? এটা হচ্ছে 7 সালের। 2007 সাল। আমি কাকার যখন না বলি, তখন কাকা সন্দেহ করে যে ওই হালিমের সাথে হয়তো বা আমার কোন সম্পর্ক আছে। তা হালিমকে বলে যে তুমি ওকে বিয়ে করো। তো এক পর্যায়ে ওকে বাধ্য করায় যে আমার সাথে মানে আমাকে বিয়ে করার জন্য। তো আসলে তো ও জড়িত না এগুলোর মাঝে। তো একটা কাজীও না, মানে একটা হুজুর রেখে আইনা ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এটা বিয়ে কিনা আমি জানি না, তবে কলমা পড়ায়, তারপরে কবুল পড়ানোর পরে যে কিছুদিন পরে মানে এটা রেজিস্টার করা হবে। তখন ওর কাছে টাকা ছিল। হালিম এটা মেনে নিল? হালিম এটাকে মেনে নিল, মানে আমি একটা অসহায় দেখে ও মন থেকে মেনে নেয়নি, কিন্তু মানুষের চাপে এটা মেনে নিতে সে ও তো বিবাহিত ছিল। বিবাহিত ছিল, হ্যাঁ, তো সে বাড়িতে ওর ওয়াইফ ছিল। তো যখন ও আলাদা একটা রুম নেই, তখন সে আমাকে বলে নীরবে যে তাসলিমা তুমি বলো এটার জন্য কি আমি দায়ী? তা আমি বলি যে না। তাহলে কেন আজকে আমার এই অসম্মান, আমি কি দোষ করছি আমার? তখন আমি বললাম তাকে যে না, আপনি তো ওই জন্য দায়ী না। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে কেন তাহলে এগুলো করলে, আমাকে কেন ফাঁসালে? রাইট। তখন আমি বললাম যে না, আমি আপনাকে ফাঁসাইনি। তো আমি এক পর্যায়ে ওনার কাছে যেটা বলতে গেলে আশ্রয় চাই, যে আপনি আমাকে একটা অসহায় মেয়ে হিসাবে বা বন্ধু হিসাবে আশ্রয় দেন, আমি আপনার কাছে আশ্রয় খুঁজছি। পরে সে
শিক্ষিত ছিল, মানে বিয়ে পাস ছিল, তার মনে এক পর্যায়ে সে আমাকে আশ্রয় দেয়। আচ্ছা, তার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, ওকে, ওই দিক থেকে ও খুবই ভালো ছিল। ওকে, তো যখন আমার বাচ্চা মানে 8 মাস গর্ভাবস্থায় আমি, তো তখনও কি বলছিল যে বাচ্চাটাকে নষ্ট করতে ফেলতে বা তখন সে বলছিল এক পর্যায়ে যে বাচ্চাটা কি নষ্ট করা যাবে কিনা। তখন মেডিকেলও নিয়ে গেছিল, হুম, তো মেডিকেল বলতেছে যে 8 মাস হয়ে গেছে প্রায়, বাচ্চাটা নষ্ট করা যাবে না। হুম। তখন ও আমাকে বলে যে তাসলিমা দেখো, আমি একটা ছেলে মানুষ, যদি তুমি এখানে থাকো তাহলে আমি তোমার জন্য কি বা করতে পারবো, আর এই অবস্থায় তুমি কি চাও আমার কাছে। আমি অনেক বিবেচনা করে দেখলাম যে একজন অপরাধ করবে আর একজন তার দায়ী নেবে, তা তো কখনো হতে পারে না। হুম। তখন আমি ওকে বললাম যে আপনি আমাকে এক কাজ করেন, ট্রেনের টিকিট কেটে আমাকে গাড়িতে তুলে দেন, আমি বাড়ি চলে যাব। পরে ও আমাকে টিকিট কেটে দেয়, গাড়িতে উঠিয়ে দেয়, তখন আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে কিছুই বলে না, কারণ তখন আমি বিপদে ছিলাম। তো আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে। হুম। তখন আমার মিথ্যে বলতে হয় এক পর্যায়ে আর কি, যে আমার বিয়ে হয়েছে বা আমার স্বামী আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে, তাই আমি আসছি, না হয়তো দেশের বাড়িতে মান সম্মান থাকবে না। হুম, হুম। তো এভাবে 8 মাস 9 মাস পার হয়ে যায়, পার হলে আমার ছেলে বাচ্চা জন্ম নেই। মানে আপনি ভেবে চিন্তেই বাচ্চাটার জন্ম হলো আপনার? জি, বাচ্চাটার জন্ম নেই। হুম। বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যা হয়, আমার মা, আমার ভাই বোন, ওরা অবশ্যই কেউ আমাকে দেখতে পারে না। তো আমার খুবই রাগ হয় যে আমার বিয়ে হলো না, সংসার হলো না, তো বাচ্চা হলো কোথা থেকে। তো তখন আপনি বুঝতেছেন না বিষয়টা? হ্যাঁ, তখন বুঝতেছি যে বাচ্চারা এইভাবে এই কারণে হয়েছে। তো বাচ্চা যে হইলো, এই বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা আমি কার পরিচয়ে পৃথিবীতে মানুষ করব, বা এই বাচ্চাকে কে লালন পালন করব? তখন আমার এগুলো মানে মাথার ভিতরে কাজ করতেছে যে তখন আমি কেন বললাম না, এগুলো বললে হয়তো সংশোধন হতো। আজকে চুপ থেকে আমার ল্যাপটপকে আমি নিজেই শেষ করে দিলাম, এখন আমি কি করব? তখন এক পর্যায়ে যখন আমার মা আমাকে খুবই অত্যাচার করতেন, তো ওদের আমি কিছু বলতে পারতাম না। এক পর্যায়ে আমার রাগ হতো ওই বাচ্চার উপরে যায়, যে বাচ্চাটার জন্য আজকে আমি কোনো কাজ করতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না, না। কিন্তু ততদিনে কি আপনার ফ্যামিলি জেনেছে যে আপনার বাচ্চাটা কিভাবে হয়েছে? আসল জি ঘটনা না, কি জেনেছে? এখনো জানে না। আমার ফ্যামিলি সত্যিটা এখনো জানে না, তাদের কাছে আমি সবসময় মিথ্যে বলছি। So this is how much important. See, এই প্ল্যাটফর্মটা এত বেশি মানুষের আপন হয়ে গেছে, জীবনের ভয়াবহতম কঠিনতম সত্য কথা, যেটা হয়তো পৃথিবীতে কেউ জানে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, সেটা তারা এসে নির্ভয়ে এই প্ল্যাটফর্মে বলেন। দ্যাটস রিয়েলি অনার ফর আস। আমরা এটাকে সম্মান মনে করি, এবং আজকে এই গল্পটা হয়তো অনেক পাষণ্ড মানুষের অন্তরকে অনেকখানি নরম করে দেবে। আপনি যেটা বলছিলেন যে, তো কিন্তু আমার তো সন্দেহ হওয়ার কথা যে এতদিন ধরেও বাবা খোঁজ নিচ্ছে না, বাড়িতে আসতেছে না, স্বভাবতই তো সবার জিজ্ঞেস করা উচিত যে। জিজ্ঞেস করে, হ্যাঁ। তখন আমি বলতাম যে ওর বাবা চাকরি করে, হুম। সেজন্য আসতে পারে। তো 6 মাসের সময় আমি বাচ্চাটাকে নিয়ে মানে ওই কাকার কাছেই যাই। যাওয়ার পরে কাকাকে ডাকি, ডাকার পরে কাকা আসে বের হয়ে, কিন্তু আমাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তো আমি আর ওনার সাথে কথা না বলে ওখান থেকে চলে আসি ওনার অফিস থেকে। আসার পরে ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পরে আমার এক পর্যায়ে মনে হয় যে আজকে যদি বাচ্চারা না থাকতো, আমি যে কোনো একটা চাকরি নিতে পারতাম, চাকরি করেও আমি নিজের জীবনটা বাঁচাতে পারতাম, ভালো থাকতে পারতাম। কিন্তু এই বাচ্চারা যেন তো আমি চাকরিও করতে পারতেছি না। তো আমাদের যে সিলেটের ট্রেনগুলো হয়, এগুলো কিন্তু বেশিরভাগ একটা যাত্রী হয় না তেমন, বেশিরভাগই খালি থাকে, গরিবের পরে অনেকটাই খালি হয়ে যায়। তো ওই ট্রেনে বেশি একটা মানুষ ছিল না, থাকলেও পিছনের সিটে ছিল, সামনের সিটে কোনো মানুষ ছিল না। তো আমার হঠাৎ মাথার মধ্যে এমন একটা বুদ্ধি কাজ করে যে আমি বাচ্চাটাকে আজকে ট্রেন থেকে ফেলে দেব। ট্রেন থেকে ফেলে দেবেন? যদি আমি ট্রেন থেকে ফেলে দেই তাহলে আমি ফ্রি হয়ে যাব, তাহলে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, আমার মার খেতে হবে না, মানুষের কথা শুনতে হবে না, আমি চাকরি করতে পারবো, আমি বাঁচতে পারবো। আচ্ছা, তখন বাচ্চাটার বয়স কত? তখন বাচ্চাটার বয়স 6 মাস। তো আমি এখানে পজ দিব একটু। অনেক আগে সম্ভবত এটা এনটিভিতে একটা রিপোর্ট দেখেছিলাম, বদ্রুতুজা বাবু ভাইয়ের একটা রিপোর্ট, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। হি ইজ এ ভেরি রিনাউন্ড টেলিভিশন রিপোর্টার, এবং বর্তমানে মাছরাঙা টেলিভিশনে কাজ করেন। উনি ক্রাইম রিপোর্ট নিয়ে কাজ করেন। একটা বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে হচ্ছে কোন একটা, মানে দুটো বিল্ডিং এর মাঝখানে গলিতে কুড়িয়ে পাওয়া গেছে, এবং ওটা নিয়ে একটা রিপোর্ট এখনো মাঝে মাঝে ফেসবুকে দেখা যায়।
এবং ওই বাচ্চাটা কুড়িয়ে পাওয়ার পরে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, সেভ করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ইনভেস্টিগেটেড করা হচ্ছে। এই রিপোর্টটা দেখার পরে মানে আমি আজকের এই জীবন গল্প করতে গিয়ে আমার এই অনুভূতিটা হয়, কিন্তু আমি জানি আমার প্রথম যে অনুভূতিটা হয়েছে এটাই ম্যাক্সিমাম মানুষের অনুভূতি। এই রিপোর্টটা মানে এই বাচ্চার মানে এই রিপোর্টটা দেখতে গিয়ে ফার্স্ট আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হলো যে কোন পাষণ্ড মা পারলো এই বাচ্চাটাকে ভেবে ফেলে দিতে। এটা হচ্ছে ফার্স্ট অনুভূতি। সেকেন্ড অনুভূতি, নিশ্চয়ই এই বাচ্চাটার মান সম্মানে সামাজিকতায় আঘাত লাগবে, যে কারণে বাচ্চাটার পরিণতি এরকম হয়েছে। এবং সেক্ষেত্রেও ওই মাটার দিকেই প্রশ্ন এসেছে। একবারের জন্যও কিন্তু মানে আমাদের প্রথম ইমোশন যেটা হয়, একবারের জন্য কিন্তু আমরা ওই ছেলেটার কথা চিন্তা করিনি যে এই ছেলেটার দ্বারা এই কাজটা হয়েছে, কিংবা যে পরিস্থিতিতে পড়ে মেয়েটাকে বাধ্য করা হয়েছে এই কাজটা করার জন্য, বা মেয়েটা আদৌ বাধ্য হয়েছে কিনা। বাচ্চাটার কষ্টে আমরা সবাই কষ্ট পাচ্ছি, এবং আমি জানি এরকম বাচ্চা সমাজে নেয়ার জন্য অনেকেই প্রস্তুত থাকেন, অনেকের ঘরেই বাচ্চা কাচ্চা হয় না, অনেকেই চান একটা বাচ্চা। কিন্তু আমি বরং গল্পটাকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাবাতে চাই। দেখুন, কতটা শক্তিশালী ভয়াবহ একটা ব্যাকগ্রাউন্ড থাকলে, কতটা শক্তিশালী কারণ থাকলে, মা তো মাই, সে যেই হোক না, যে অবস্থায় হোক না কেন, একটা মা তার সন্তানকে ফেলে দিতে পারেন। কতটা শক্তিশালী কারণ থাকলে। অন্তত আজকের এই গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট আমরা পার করে ফেললাম আমাদের এই জীবন গল্পে, সেখানে এসে অন্তত আপনাদের এই উপলব্ধিটা হওয়া উচিত যে যখন তাসলিমা ট্রেন থেকে বাচ্চাটাকে ফেলে দিতে যাচ্ছে, রাইট, সো সেই মুহূর্তে আপনি যদি শুধু ওই সিনারিটুকুই দেখেন যে ট্রেনের মধ্যে আপনি বসে আছেন এবং একটা মহিলা দৌড় দিয়ে গেল, কিংবা একটা কিশোরী মেয়ে দৌড় দিয়ে গেল, তার কোলের বাচ্চাটাকে ঠাস করে সে ফেলে দিল, আপনার অনুভূতিটা কি হবে? অনুভূতিটা হবে এই মেয়েটাকে মেরে ফেলি, বা এই মেয়েটা কি করলো, এটা এই মেয়েটা তো পাগল, কিংবা এই মেয়েটার একটা চরম শাস্তি হওয়া উচিত। আপনার যা ইচ্ছা আপনি সেটা করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি এই লম্বা ব্যাকগ্রাউন্ডটা জানেন, আপনি কি পারবেন ওর দিকে আঙ্গুলটা তুলতে? তবুও মানুষ আমরা, কথা হচ্ছে এটাই যে আমরা যেই মানুষ একটা শিশু সন্তানের যত্ন করতে জানে না, সেই শিশু সন্তানের যত্ন যেভাবেই হোক না কেন, জন্ম যেভাবেই হোক না কেন, সেই মানুষ আসলে মানুষ না। আমরা সেই জায়গাটা থেকেই তাসলিমাকে আরো গল্পটা সামনের দিকে এগিয়ে নিতে সুযোগ দিব, দেখি সে কি করেছে। হ্যাঁ, ট্রেনের ভিতরে আপনি বাচ্চাটা ফেলে দেওয়ার প্ল্যান করছিলেন, তারপরে আমি যখন তাকে ফেলে দিতে চাচ্ছি, ঠিক ওই মুহূর্তে ও আমার গলার মধ্যে জড়িয়ে ধরে। তখন আমি কিন্তু ওর দিকটা মানে জানালার পাশে ওকে নিয়ে গেছিলাম। ঠিক যখন ও আমার গলায়তে জড়িয়ে ধরে, তখন আমার ওর জন্য খুবই মায়া হয় যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, জন্ম দিলাম, এতদিন পর্যন্ত তাকে আমি লালন পালন করলাম, বুকে দুধ খাওয়ালাম, অবশেষে আমি তাকে স্টেনের নিচে ফেলে দিব না। তখন আমি ওকে বুকে জড়িয়ে দাও। তো ওকে নিয়ে আমি আবার বাড়িতে ফিরে আপনার যাই। একবারের জন্য চিন্তা হয়নি যে ট্রেনের ভিতরে তো অনেক লোকজন আছে, আপনি ফেলে দেওয়ার পরে কি অবস্থাটা দাঁড়াবে? সেটা তো আর ভাবিনি। তখন তো আমি শুধু এটাই ভাবছি যে আমাকে বাঁচতে হবে, আমাকে ফ্রি করে দেখ, ফ্রি হতে হবে, মুক্ত হতে হবে অভিশপ্ত জীবন থেকে। তো যখন আমি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে ফিরে যাই, তো আবার সে একই অবস্থা, আমার মা অত্যাচার করতে আচ্ছা, তখন পর্যন্ত জানে না যে এই বাচ্চাটার আসলে কার ওরসে জন্ম হয়েছে। আমি জানি না যে আজ পর্যন্ত সে জানে কিনা। আপনি যদি সাহসী একটা মেয়ে হতো, আমি জানি না সাহসী কথাটা ওইভাবে বলা উচিত হচ্ছে কিনা, আপনার কি একবারের জন্য মনে হয়নি যে এই বাচ্চাটা নিয়ে ওই লোকটাকে ফেস করতে, যে না এই বাচ্চাটা তোমার? ওই সময় কি মনে হতো না, বা সাহস পেতেন না? ওই সময় মনে হতো, কিন্তু আমার পাশে আমি তেমন কাউকে পাইনি। যদি আমার পাশে কোনো এরকম শক্তিশালী মানুষ পেতাম বা ওর বিষয়ে এগুলো বলতে পারতাম। আপনার তাৎক্ষণিকভাবে যেটা করা উচিত ছিল পুলিশের কাছে যাওয়া। রিয়েলিটি প্রিয় শ্রোতা, কারণ অনুষ্ঠানের ফরম্যাটের জায়গা থেকে আমাকে বলতে হবে, এটা নিয়ম। হয়তো আমাদের সবারই আশ্রয়স্থল হওয়া উচিত আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। আপনি পুলিশের কাছে কেন যাননি? যাইনি। কেন যাননি? যাইনি, তখন আমার মাথায় এগুলো ছিল না। যদি থাকতো তাহলে কি যেতেন পুলিশের কাছে? অবশ্যই যেতাম। ওকে, ফাইন। সবারই আমি বলবো একটা কথা, যে আপনি বিচার পান কি না পান, ন্যায় বিচার পান, পুলিশের অনেক অনেক সদস্য আছে যারা সত্যি সত্যি অনেক মহৎ। আমরা একটা পারসেপশন আমরা একটা গ্রো করি, এবং সেটা অনেকের আচরণের জন্যই হয়, একটা নেগেটিভ পারসেপশন পুলিশ সম্পর্কে। কিন্তু আপনাদের প্রথম যেখানে নক করা উচিত সেটা হচ্ছে থানা পুলিশ, এরকম ঘটনা ঘটলে। ওকে, বলুন তারপরে আগের মতোই আমার আম্মু আমার সাথে ব্যবহার করতে থাকে। তখন প্রায় 9 মাস হয়, তখন আমার ছেলে প্রায় হাঁটতে শিখছে। তো একদিন আমার আম্মু আমাকে অনেক মেরে ঘর থেকে বের করে দেয়। তো আমার মনে হয় যে এই জীবনটা আমার খুবই অভিশপ্ত। তো যে বাচ্চার জন্য আজকে আমি অভিশপ্ত হয়েছি, তো বাচ্চার কি দোষ? বাচ্চার তো কোনো দোষ নেই। তাকে একা মারবো কেন? আমি নিজেও মরবো আজকে। তো আমি প্ল্যান ছিল যে বাচ্চাকেও মারবেন, আপনিও মরে যাবেন। নিজেও মরবো।
তো আমি বিশ্ব রোড আমাদের পাশে আছে, তো ওখানে আমি চলে যাই। যাওয়ার পর বাচ্চাটা ঘুমিয়েছিল, আমি কোলে নিয়ে মানে ঠিক গাড়ি আসতেছে, মানে আমি যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে একটা লোক আমাকে পিছন দিয়ে টেনে ধরে। টেনে ধরার পর তখন রাত্রে 11টা বাজে, বলতেছে যে তুমি এটা কি করতেছো, এখন তো মরে যেতা। আমি বলতেছি আমি তো মরতেই চাই, যে জীবনে আমার কোনো মূল্য নেই, দাম নেই, সেখানে বেঁচে থেকে কি লাভ। হুম। তো উনি আমি খুব কাঁদতেছিলাম আর বলতেছিলাম কথাগুলো। তো উনি আমাকে বলতেছে কি হয়েছে, কি সমস্যা। তো উনি আমাকে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার আম্মুকে ডেকে তোলার পর বলতেছে আপনার মেয়ে কোথায় আছে, কি আছে, খবর না রেখে আপনি ঘুমাচ্ছেন, আপনার মেয়ে তো আজকে আত্মহত্যা করতে গেছে। আচ্ছা। তখন আমার মার মনে হয় একটু দয়া হয় যে বাচ্চাটাকে নিয়ে এসে আত্মহত্যা করতে গিয়েছিল। তখন থেকে এই পর্যন্ত মানে আমার মা কি করে, ওই বাচ্চাটার প্রতি একটু দরদ হয় আর কি। আচ্ছা। যেমন আমাকে মায়া না করলো আমার সন্তানকে মায়া করে। তো আমি আবার একটা কাজ পাই, তা কাজ করতে থাকি, আমার বাচ্চাকে লালন পালন করতে থাকি। এভাবে 2 বছর 2.5 বছর হয়ে যায়। তো আমি তো ফাঁক পাইলেই কোনো অল্প একটু সমস্যা হলেই ওকে মারতাম, কোনো একটু কিছু হলেই ওকে মারতাম। মানে এটা আপনি বুঝতে পারতেন যে কাজটা করা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি নিজে ঠিক কন্ট্রোল করতে হচ্ছে পারতেন না, না। মানে যখন আমার রাগ হতো কারোর উপর, তো এই রাগ আর দেখাতে পারতাম না। সব রাগ আমি আমার বাচ্চার উপর দেখাই, কারণ ওর জন্যই আমার কপালে এত কিছু, ওর জন্যই আমার সবকিছু। তো ওকেই সবসময় আমি টর্চার করব। এক পর্যায়ে কি হয়, আমার সন্তান কথা বলতে শিখে প্রায় 1.5 বছরই মা বলে ডাকে। তো 2.5 বছরের সময় সে আমাকে বলে যে আম্মু তুমি চলে যাও। কোথায় যাব বাবা? তুমি গিয়ে চাকরি কর, দেখো না নানি মামা তোমাকে মারে বকে। হুম হুম। যেদিন আমার এই 2.5 বছরের বাচ্চা আমার কষ্টটুকু বুঝতে পারলো, সেই দিন থেকে আমি ওকে বুকে টেনে নেই। তারপর থেকে আমি কোনো দিন ওর গায়ে আঘাত করি না। যে আমি যাকে এত অবহেলা করলাম, যাকে এত কষ্ট দিলাম, আজকে সেই 2.5 বছরের বাচ্চা আমার কষ্ট বুঝতে পারলো, যে এখানে থাকলে আমার কষ্ট হচ্ছে। ও নিজের কষ্ট না ভেবে আমার কষ্টের কথা ভাবলো, হুম হুম হুম। যে মাকে ছাড়া থাকতে ওর কষ্ট হবে সেটা সে ভাবেনি কখন। তো আমি চলে যাই, মাসে মাসে 2,000 করে টাকা দিতাম আম্মু। গিয়ে আপনি কোথায় কাজ করলেন? আমি প্রথমে তো ঢাকা টঙ্গী আসি, হুম। আমার চাচাতো বোনের জামাইয়ের সাথে। ওনারা মানে ওনার মেয়ে ঢাকায় থাকতো, ওখানে এসে চাকরি নিয়ে এভাবে চাকরি করতে থাকি আর আমার ছেলেকে লালন পালন করতে থাকি। হুম। এক পর্যায়ে আমার ছেলের বয়স প্রায় 4 বছর। তখন আমি বাড়িতে ব্যাক করি আমার ছেলের জন্যই। ব্যাক করার পর আমার যে ভাইটা ছিল উনি আবার মারা যায়। তো উনি মারা যাওয়ার পরে যেটা হয় আর কি, ঘরের ভিতরে কোনো টাকা পয়সা বেশি একটা থাকে না। তো আমার মা রাগ করে আমাকে বলে যে আমার ছেলেটা না মরে যদি তুই মরতি। তা আমার অনেক কষ্ট লাগে যে আমার মা আমার মৃত্যু কামনা করলো, আমি এখানে আর থাকবোই না। তো আমি ভাইয়া মরা 43 দিনের দিন আমি ঢাকায় ব্যাক চলে আসি আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করে। আসার পরে যা হয়, আমার বান্ধবীর এখানে একটা পাত্র আছে। তো ওরা বলে কি তোর জীবনটা কি এভাবেই চলবে, তোর কি বিয়ে শাদী দরকার নেই বা সংসার দরকার নেই? তো আমিও নিজের থেকেও ভাবি যে আমারও তো সংসারের প্রয়োজন আছে, বিয়ে হওয়ার দরকার আছে। তো বলে কি একটা ভালো পাত্র আছে, যদি তুই কিছু মনে না করস তাহলে ওর কাছে তোকে বিয়ে দিয়ে দিই। তা আমি বলি ঠিক আছে, ওকে আমার দেখতে হবে বা উনিও আমাকে দেখবে। তো উনি আসার পরে বলে যে ওনার স্ত্রী মারা গেছে, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওনার ওয়াইফ লাগবে বা উনি বিয়ে করবে। তো ওনাকে দেখে আমারও পছন্দ হয়। গাড়ির ড্রাইভার ছিলেন, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়। না, উনি কি জানতো যে আপনার এরকম একটা অতীত আছে, আমি আপনার একটা বলছি ছেলে আছে? অতীতের কথা বলিনি, কিন্তু বলছি যে আমার একটা বাচ্চা আছে, এবং ছেলে বাচ্চা আছে। কিভাবে হয়েছে সেটা আপনি বলেননি? না সেটা বলিনি, বলছি যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার কাছে ভালোই ছিল, মানে উনি আমাকে ভালোবাসতেন, ঠিক আছে, সংসারটা ভালোই চলছিল। হুম। তো ওখানে আমি আবার প্রেগনেন্ট হই, মানে বাচ্চা কনসিভ করেন আপনি? হ্যাঁ। কনসিভ করি। তার মধ্যে আমি এবার জানতে পারি যে ওনার দেশের বাড়িতে বউ বাচ্চা আছে। মানে উনি ছেড়ে দেননি, স্টিল ছেড়ে আছে? দেননি, মানে রাখা অবস্থায় উনি আমাকে বিয়ে করছে। আচ্ছা। ওখানে 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। হুম। জানার পরে আমি তো পুরোপুরি ভেঙে পড়ি। তো বাচ্চার আমার 3 মাস, ওই সময় আমার বোন আসে, মানে সিলেট থেকে ঢাকা বেড়াতে আসে। তো ওকে নিয়ে একটু ঘুরতে যাই।
তা আমার স্বামী চট্টগ্রাম থেকে ঢাকা গাড়ি চালাইতো, তো চট্টগ্রাম থেকে বাসায় ফিরে। হুম। তো আমার একটু জ্বর আসে হালকা, আসার পরে আমি কিছু ট্যাবলেট খাই। খাওয়ার পরে রাত্রে আমার স্বামী আসলে তার সাথে একসাথে বসে ভাত খেতে বসি আর কি। জি। যে ফ্লোরে আমি ভাত খেতে বসি, মানে ভাত খেয়ে উঠে যাওয়ার পরে মানে পুরো ফ্লোর একদম রক্তে ভরে যায় আর কি, হুম হুম। ব্লাডে ভরে যায়। হুম হুম। আমার স্বামী ভাবে হয়তো আমি ওষুধ খেয়ে বাচ্চারা নষ্ট করে ফেলি। আচ্ছা। তো ও আমাকে বারবার জিজ্ঞেস করতে পারে, তাসলিমা এটা হলো কি করে? আমি বলতেছি আমি তো কিছু জানি না। তুমি কি খাইছো? নিশ্চয়ই তুমি কিছু খাইছো। ও আমার ওষুধগুলো চেক করতে থাকে। তো ওষুধগুলো চেক করে দেখে না ওই ধরনের কোনো ওষুধ খাইনি। তো রাত্রে এক পর্যায়ে আমার পেটে প্রচন্ড ব্যথা হয়। হুম হুম। তো আমি ঘুমিয়ে পড়ি, মানে সকালও ব্যথা, খুবই প্রচুর ব্যথা, কাঁদতে থাকি। হুম। আর ও সকাল, আমার স্বামী সকাল 5টা বাজে উঠে কোথায় জানি চলে যায়। তো ওকে আমি ফোন দেই, কি ব্যাপার তুমি কোথায়, বাসায় আসবে না? ঠিক আছে আমি আসতেছি। তো এসে দেখে আমি খুবই কান্না করতেছি। জি। তো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, তাসলিম কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? তুমি ডাক্তারের কাছে নিতে হবে, তুমি কি ডাক্তারের কাছে যাবা? আমি কো হ্যাঁ যাওয়ার তো দরকারই। ও আবার কি করে, আমার এই অসুস্থতার সুযোগ নিয়ে ও জামা কাপড় যা কিছু আছে ব্যাগের ভিতরে গুছাইয়ে নিয়ে আর চাকরি ছেড়ে বেতন নিয়ে ওই দিনই সে চলে যায়, আমাকে ফেলে চলে যায়, ওকে আমাকে না বলে চলে যায়। তো ওনার সাথের একজন সহকর্মী, মানে আরেকটা ড্রাইভার বাসায় এসে বলতেছে যে দোকান বাকি, ঘর ভাড়া এগুলো কি দিছে আপনার স্বামী? আমি কই না। তো চাকরি ছেড়ে চলে গেছে। উনি তো চলে যায়। তারপর আমি ওনাকে ফোন দেই যে কি ব্যাপার, তুমি কোথায়? বলে কি আমি তো এক জায়গায় কাজে আসছি, তুমি বাসায় যাও, আর টেনশন করো না, আমি বাসায় ফির। মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল তখন আমাকে। ও যখন চলেই গেছে আমাকে ফেলে, তাহলে আমার আগের ওই বাচ্চার কষ্টের কথাই তো আমার মনে আছে এখনো, তাহলে আমি আর বাচ্চা নিব না। তখন আমি ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি বাচ্চা রাখবো না। 5.5 মাস হয়ে গেছে, তুমি এখন বাচ্চা রাখবা না, এগুলো আমরা নষ্ট করি না, 3 মাসের বাহিরে আমরা কোনো কিছু করি না, এগুলো খুবই খারাপ, যাও এখান থেকে যাও, বাচ্চা নষ্ট করতে পারো। তো আমার একটাই নেশা ছিল তখন, ও যখন আমি প্রেগনেন্ট ওরা বুঝতে পারে তখন আমাকে চাকরি থেকে বের করে দেয়। তা আমি বাসায় এসে মানে সব ডাক্তারের সাথে, শুধু বড় বড় ডাক্তারের কাছে যে যোগাযোগ করতাম, টাকা নিয়ে যোগাযোগ করতাম যে আমার বাচ্চা আমি নষ্ট করে পারবো। তো একটা গাইনি ডাক্তার মানে আমার সাথে ওয়াদাবদ্ধ যে উনি পারবে, 3,000 টাকা নিয়ে কন্ট্রাক্ট করবো আমার সাথে। ওনার বাসায় আমি যখন যাই তখন উনি আমাকে দেখে টোটালি মানা করে দিই, পারবে না। তো এভাবে চৌরাস্তা একটা বড় ডাক্তার থাকে স্বাস্থ্য ক্লিনিকে, ওই ডাক্তারে যাই। উনার সাথে আলাপ আলোচনা করার পরে মানে এইভাবে ঘুরতে ঘুরতে 7 মাসের উপরে চলে যায়। আচ্ছা। তো উনি বলে কি, দেখো তাসলিমা, তুমি এই বাচ্চাটা নষ্ট আমরা ঠিকই করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে কি তোমার তো ঢাকা শহর কেউ নেই, এবং কি টাকা পয়সার অনেক প্রয়োজন আছে, এমন আছে তুমি বিনা চিকিৎসায় মারাও যেতে পারো। হুম হুম। তার সাথে ভালো হবে কি, তুমি বাচ্চা যখন তোমার চাই না, তুমি কাউকে দান করে দাও, তাতে তুমি নিজেও বাঁচবে, বাচ্চাটাও বেঁচে থাকবে। তো ওনার কথা শোনার পরে আমি বাসায় এসে নিজেও ভাবতে থাকি যে ঠিক তো, উনি যা বলছেন অবশ্যই ভালোই বলছেন। তো আমি একজনকে বলি যে কেউ যদি বাচ্চা নেই তাহলে আমি তাকে বাচ্চাটা দান করব, মানে আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি চলে যাব। ঠিক ওই মুহূর্তে একটা মহিলাকে আমি শেয়ার করছিলাম কথাগুলো যে আমি বাচ্চা দিয়ে দিব। উনি আসে বলে কি, তাসলিমা তোমাকে কামাল নামের একটা লোক ডাকতেছে। তো আমি ওনার বাসায় যাইলে উনি আমাকে জিজ্ঞেস করে কিভাবে এরকম হলো, আমি সব বিস্তারিত বলি। বলার পরে উনি বলে কি, বাচ্চাটা আমার কাছে একটা স্যার আছে, স্যারের তো বাচ্চা কাচ্চা নেই, উনি বাচ্চাটা নিবে। উনি আবার আমার বাড়িওয়ালাকে এসে বলে দেয় যে মেয়েটাকে তাড়াবেন না, মেয়ের কোনো সমস্যা হোক আমরা দেখব। তো আমি থাকতে থাকি। তো আমার খাওয়া দাওয়া খরচপাতি যা কিছু আছে ওনারা দেয় আমাকে। এভাবে ওনারা আমাকে আলট্রাসাউন্ড করার টাকা দেয়, আমি যাই আলট্রাসাউন্ড করি। আলট্রাসাউন্ড করলে ধরা পড়ে কি মেয়ে হবে শুনে ওদের মনটা জানি কেমন হয়ে যায়। লাস্ট পর্যায়ে এসে ওরা মানা করলে যাদের কাছে মানা করে যে কামাল, ওনারা বলে কি এখন তো লাস্ট পর্যায়ে বাচ্চা হওয়ার প্রায় ডেট, এখন যদি মহিলাটাকে মানা করি যে তোমার বাচ্চা কেউ নিবে না, যদি কোনো সমস্যা হয়, তো ওনারা আর আমাকে বলে না বইলা ওনারা মনে মনে এটা ভাবেছে যে যত টাকা পয়সা লাগুক আমরা দিয়ে মেয়েটাকে সহযোগিতা করবো। আমি যে বাড়িতে থাকতাম এই বাড়িওলি আবার মানে উনি যে করে যাতায়াত করেন আর কি, জজ করে, তো উকিলে নাকি একটা বাচ্চার দরকার।
তো উনি আবার আমাকে বলতেছে যে আমার বাড়িতে বাচ্চা মানে অন্য কাউকে দিয়ে দিবে, অথচ আমি জানি না। আমার উকিলে একটা বাচ্চা চাইছে অনেক দিন ধরে আমার কাছে, বলছে কোথাও পাইলে খুঁজ বলার জন্য। পরে ওনারা আবার কিভাবে জানি ওনার সাথে যোগাযোগ করে, কইরা উকিলের সাথে যোগাযোগ করে। উকিলে ফোনে বলে ঠিক আছে বাচ্চা আমরা নেব, ছেলে হোক বা মেয়ে হোক কোনো সমস্যা নাই। তো সাইজ সিজার করে বাচ্চাটা হয়। আমি একদম অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে আমি মানে চোখ বন্ধ রাখা অবস্থায় শুনতে পারতেছি যে সিস্টাররা ডাক্তাররা বলা বলি করতেছে যে বাচ্চারা দেখতে শুনতে বেশ সুন্দর, মোটা টোটা, মানে 3 কেজি 90 গ্রাম হয়েছে। তো এরকম বাচ্চা কি ওর হয় না সহজে। তো আমার খুবই মানে তাকে দেখতে ইচ্ছে করতেছে, কারণ তারা যখন বলা বলি করতেছে যে বাচ্চাটা অনেক সুন্দর, তখন আমি চোখ খুলে আমি আমার মেয়ের দিকে তাকায় দেখি সত্যি অনেক সুন্দর। এখন আমার চোখের পানি আসছে জোরে জোরে পড়তে থাকে যে এত কষ্ট আমি করলাম, আর এই বাচ্চাটা আমি আজকে আরেকজনের হাতে তুলে দিব। কারণ আমি পেটে থাকতে ওয়াদাবদ্ধ তাদের কাছে যে আমি ওদিকে বাচ্চা দিয়ে দিব। এখন তো বাচ্চা দেখে আমার খুবই মায়া লাগতেছে, আমি এই সন্তান কি করে তাদেরকে দিয়ে দিব। তো ওদের কে জানি মারা যায়, ওরা আর সেদিন আসতে পারে না। তো বাচ্চা নিয়ে বিকালে আমরা বাড়িতে ব্যাক করি। ব্যাক করার পর একটা খালি রুমে মানে কার্টুন বিছাইয়া আমাকে থাকতে দেওয়া হয়। আমি ওই রুমে থাকি আমার বাচ্চাকে নিয়ে। এমন একটা লোক নাই যে আমার কাপড়গুলো কেউ ধুয়ে দিবে বা আমার বাচ্চাটাকে একটু কোলে নিয়ে বসবে। তো সমস্ত রাত বাচ্চাকে এই শরীর নিয়ে দুধ গরম করে আনি খাওয়াই, আবার ওকে কোলে নিয়ে বসে থাকি। আবার পরের দিন সকালে নিজের কাপড় চোপড়, বাচ্চার কাপড় চোপড় ঠান্ডা পানি দিয়ে আমি দোয়ার পরে ওরা আসে না, নিতে আসে না। তো এইভাবে তখন আমার শরীরে অনেক শক্তি ছিল, কোথায় থেকে আসছিল তা আমি জানি না, মনে হয় আল্লাহ পাকি দিছিল আমার মেয়েকে যত্ন করার জন্য। তো মেয়ের দিকে তাকিয়ে থাকি, শুধুই কাঁদতে থাকি যে এত সুন্দর মেয়ে হলো আমার, আজকে আমি কি করে অন্যের হাতে তুলে দিব এই মেয়েকে। তো এক পর্যায়ে কি হয়, ভাত দিলে আমি ভাত খাই না, কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ সবকিছু ফুলে যায়। তো ওনারা এভাবে 3 দিন পরে বুকে দুধ আসে, ওকে আমি দুধ খাওয়াই। তো ওই বাচ্চার প্রতি আমার মায়া ফুরে যায়, বাচ্চাকে দিতে ইচ্ছে করে না। তো শনিবারে যখন ওরা আসবে বলছে 7 দিনের দিন যে আসতেছে, আমার মনে হচ্ছিল যে আমি যদি এখন পালাইতে পারতাম এখান থেকে, পালিয়ে আমার মেয়েকে নিয়ে এমন কোথাও চলে যেতাম যেখানে গেলে কেউ খুঁজে পাবে না, তাই করা উচিত ছিল। এদিকে 3 দিন পরে আমি আবার স্বামীকেও ফোন দেই যে তোমার একটা মেয়ে হয়েছে। ওর কান্না পর্যন্ত শোনাই, তবুও তার কোনো বিশ্বাস হলো না। ওরা যখন আসে তখন আমি বলি যে মেয়ের তো বাবা আছে, বাবাকে আপনারা একবার ফোন করেন। ফোন করার জন্য আমি রিকোয়েস্ট করি। তো উকিল নিজে ফোন করে, তারা অনেক মানুষ আসে, 2-3 জন গাড়ি নিয়ে আসে। তো ফোন করার পরে উনি বলে কি যে তাসলিমা নামের কাউকে আমি চিনি না। তো ওনারা লাউড স্পিকার দিয়ে আমাকে শোনায়, বলে যে তুমি কার জন্য এই বাচ্চা রাখার চেষ্টা করতেছো, বাচ্চার মায়া করতেছো, ও তো তোমাকে চিনেই না, কালকে বলবে কি বাচ্চা আমার না, তখন তুমি কি করবে? তখন বিবেচনা করে দেখলাম এই বাচ্চা আমি লালন পালনও করতে পারবো না, বা অসুস্থ শরীর নিয়ে ওকে নিয়ে যেখানেই যাই, বাচ্চা দেখতে যখন ভালো হয়েছে, সুন্দর হয়েছে, হয়তো অসুস্থ হয়ে আমি পড়বো, তখন যে কোনো কেউ আমার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নেবে। তো এ সাইডে ভালো আমি ওদেরকে দিয়ে দিই। তো ওনাদের হাতে তুলে দেয়। যেই মহিলাটা আমার বাচ্চাকে নিতে আসে, আবার ওনার একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে উনি আসার পরই আমার মেয়ের কাছে চলে আসে। আমার সাথে একটু বয়স বেশি হবে, ওনাদের বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় না, ওনারা ভালোই প্রভাবশালী। তো ওনার হাতে আমি আমার মেয়েকে তুলে দেই এবং ওয়াদা করাই যে আমি জন্ম দিয়েছি কিন্তু তাকে আমি লালন পালন করতে পারিনি, আপনার হাতে তুলে দিলাম, আপনি কোনোদিন আমার মেয়েকে কষ্ট দিবেন না। তো উনি আমার সাথে ওয়াদাবদ্ধ হয় যে হ্যাঁ বোন, আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে আমি আপনার মেয়েকে অনেক ভালোভাবে মানুষ করবো, কখনো কষ্ট দিব। উনি নিঃসন্তান ছিলেন? নিঃসন্তান ছিলেন। আচ্ছা, এবং উনি ছিলেন অনেক উকিলের মেয়ে, উকিলের বউ ছিলেন। এবং এটা কি কন্ডিশন ছিল যে আপনি কোনোদিন আর মেয়েকে দেখতে পাবেন না বা মেয়ের সামনে যাবেন না? এরকম কোনো কথা ছিল না। তাদের সাথে কথা ছিল যে আমি যখন চাইবো তখন আমার মেয়েকে আমি দেখতে পারবো। আচ্ছা, তারপরে আমি 10 দিনের দিন যখন আমার মেয়ে দিয়ে দেই, সেদিন তো ওরা বিকালবেলা মেয়েকে নিয়ে চলে যায়।
কিন্তু আমি খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিই, কাঁদতে থাকি, সমস্ত রাত আমি কাঁদতে থাকি। পরের দিন সকালে ওনারাই ফোন দেয়, দিয়ে আমার খোঁজ খবর নেই যে আমি কেমন আছি। অত্যন্ত ভালো, মানবিক। তো আমি এই জায়গাটা একটু পজ নিব। আমি মাফ করবেন, একটা কথা মনে পড়ে গেছে, সে কারণেই বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগের যে রেডিওতে একটা প্রোগ্রাম করতাম, সেখানে একটা গল্প প্রচার হয়েছিল এরকম, যে পুরো গল্পের আমি বিস্তারিত বর্ণনায় যেতে চাই না। আমি বরং আমি বলতে চাই যে আসলে এই যে জীবন গল্পটা প্রচার হলো এবং প্রচার হওয়ার পর এটা আর্থিক সাহায্য বিষয়ক ছিল। আমরা কিছু অর্থ সেখান থেকে তুলে দিয়েছিলাম। এটা সম্ভবত বইমেলার সময়ের গল্প, এবং পরবর্তীতে ওই গল্পটা নিয়ে একটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, খুব নামকরা চ্যানেল, ওটার উপর একটা নাটক বানিয়েছিলেন। তো সৌভাগ্যবশত নাটকে খুব বড় বড় স্টাররা ওখানে অভিনয় করেছিলেন এবং এই নাটকটা আমার দেখার সুযোগ হয়েছিল। আমি কেন বলছি সেটা আমি একটু পরে বলি। তো আমার অদ্ভুত লেগেছিল যে জীবন গল্পটা যখন আমি শুনছিলাম, যিনি আসলে যার ঘটে গেছে জীবনের ঘটনাগুলো, মা আর মেয়ে দুজনে পাশাপাশি বসে থেকে গল্পটা বলছেন, সেই সময়ের গল্প, এবং একই সাথে ওই গল্পটা যখন প্রচার হচ্ছিল সেই সময়ের যে রিয়েল অনুভূতিটা, এবং গল্পটা যখন নাটক আকারে আসলো টেলিভিশনে বা যখন আমি দেখলাম, তখন ওই একই ফিলটা আর হচ্ছিল না। মানে মনে হচ্ছিল যে দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্সেস। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে আসল যে অনুভূতিটা, সেটা কেন জানি আমার কাছে মনে হয় অনেক বড় বড় অভিনেতা কিংবা অনেক বড় পরিচালক হয়েও সেটা শেষ পর্যন্ত পর্দায় তুলে ধরা যায়নি। গল্পের এই মাঝখানে এসে এই ধরনের কথা বলার পিছনের একটা কারণটা হচ্ছে যে এই ভদ্রমহিলা যখন প্রথম সন্তানের গল্পটা তো আপনারা জানেনই, দ্বিতীয় সন্তান সেটা বৈধ ছিল, এবং যখন তিনি এটা তার যাকে কথা দিয়েছেন তার হাতে তুলে দিচ্ছেন, এখানে হয়তো কোনো একজন অভিনেত্রী অভিনয় করে বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন। কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই যে আপনি তার মুখ থেকে শুনলেন যার জীবনে ঘটনাটা ঘটে গেছে, সেখানে আপনি যে অনুভূতিটা পাচ্ছেন, এই অনুভূতিটা আমার মনে হয় না যে পৃথিবীর কোন শিল্পকর্মে সেটা ধারণ করা সম্ভব। এবং এই জন্যই আমরা বলি যে জীবন অনেক বেশি নাটকের চেয়ে নাটকীয়। 10 দিন পরে আপনি বাচ্চাটাকে তুলে দিলেন এবং ওই বাসার মধ্যে আপনি একাই থাকেন তখন, জি, এবং আপনাকে হেল্প করার মতো কেউ নাই। কেউ নেই। তো পরের দিন ওরা আপনাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছিল যে পরের আপনি দিন সুস্থ আমার আছেন খোঁজ কিনা। নিচ্ছিল হ্যাঁ, যে আমি তারপর? কেমন আছি। হুম। তো খালাম্মা বলল যে ও তো ভালো নেই, ও তো খুবই কান্নাকাটি করতেছে বাচ্চার জন্য। হুম। তো ওনারা বললো ওকে পরিবেশ চেঞ্জ করতে হবে, জি, মানে ওনার আরেকটা বাচ্চা আছে, ওনাকে বাড়িতে পাঠিয়ে দিন, তো ওই বাচ্চাটাকে কাছে পেলে হয়তো এই বাচ্চাটার কথা ভুলে যাবে। আর এই পরিবেশে থাকলে ওর বাচ্চাকে নিয়ে ও কোলে নিছে, ঘুম পাড়াইছে, তো ওর তো সবসময় মনে পড়বে। হুম, তো খালাম্মা আমাকে অনেক রিকোয়েস্ট করে, মা তুমি বাড়িতে চলে যাও। তো যখন ওনাদের হাতে টাকাটা দিয়ে যায় খালাম্মার হাতে, খালাম্মা আমাকে বলেন, যখন আমি বাড়িতে চলে যেতে চাই তখন ওই 10,000 টাকা আমাকে উনি দিয়ে দেয়। এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে 10,000 টাকার কোনো কন্ট্যাক্ট কি ওনার সঙ্গে আপনার হয়েছিল? কোনো কন্ট্যাক্ট ছিল না। এটা বোধহয় ওনারা ভালোবেসে আমাকে দিয়েছে। জিজ্ঞেস করছিল যে তাসলিমা তুমি কি বিনিময়ে কিছু চাও? আমি বলছি না, আমার সন্তানের বিনিময়ে কি নিব আমি আমার সন্তান আপনাদেরকে এমনিতে দান করলাম। তো ওই 10,000 টাকা ওনারা খুশি হয়ে আমাকে দিয়ে গেছিল। ওই সন্তানের বয়স কত এখন? আমার মেয়ের বয়স এখন ওই অক্টোবর মাসের 2 তারিখে 2 বছর পূর্ণ হয়েছে। এই অক্টোবর মাসে 2 তারিখে জি 2 বছর পূর্ণ হয়েছে। জি। ওকে, বলুন তারপর। তারপরে আমি তো বাড়িতে চলে যাই। যাওয়ার পরে যা হয় আর কি, আমার সমস্ত শরীরে পানি এসেছে। হ্যাঁ। আমি একদমই ওখানে গিয়ে মৃত্যুসজ্জায়। হুম। তো আমার মা আমাকে দেখে, মানে উনি ঠিকই বুঝতে পারে যে কোনো একটা তো অবশ্যই হয়েছে। তো আমি কারোর সাথে কথা বলি না। তো আমার মা আমাকে জিজ্ঞেস করে যে মা তোমার কি হয়েছে? তো আমি আমার মায়ের কাছে কিছুই লুকাই না, সবকিছু খুইলা বলি। বলার পরে আমার মাও কাঁদতে থাকে যে তুমি এত কষ্ট করলা, কেন আমাদেরকে শেয়ার করলা না, কেন একবার বললা না? তোমার মেয়ে তুমি অন্যের হাতে তুলে দিয়ে আসছো, তুমি বলতা বা বাড়িতে চলে আসতা। তো বললাম যে আগের বাড়ি তো আসছিলাম, এক্স্যাক্টলি। তখন তো আমার যে কষ্ট হয়েছিল ওই পরিমাণ কষ্টের কারণে তো এখন আমি আসিনি। রাইট, ছেলেটাকেই তোমরা যেভাবে নিয়েছো, এরপরে যদি একটা মেয়ে নিয়ে আসতাম তাহলে তো সেটা তোমরা আরেকটা আমাকে ঘর থেকে বের করে দিতে। রাইট। তো আমার আম্মু আর কিছুই বলে না। তখন আমার আম্মু বুঝতে পারে যে ও তো এমনিতেই কষ্ট পাইছে, যদি আমরা আরো কষ্ট বলতে থাকি তা আরো বেশি কষ্ট পাবে। হ্যাঁ। তো আমার আম্মু কি করে, আমাকে খুবই যত্ন করে তখন বাড়িতে গেলে। আর ওই 10,000 টাকা আমি নিয়ে আম্মুর কাছে দিয়ে দিই। আম্মু আমাকে গানি ডাক্তারের কাছে নিয়ে যায়, চিকিৎসা করায়, যা খাওয়াইতে বলে তাই খাওয়া, গরম পানি দিয়ে গোসল করাইতো। তো এইভাবে আমি মোটামুটি 1-1.5 মাসের ভিতরে মোটামুটি একটু সুস্থ হয়ে যাই। যাওয়ার পরেও আমার সেই ঘুরে ঘুরে আমার ওই মেয়ের কথাই মনে পড়ে।
আমার ছেলে আমার কাছে আসতেছে, বুকের উপর মাথা রেখে বলতেছে, আম্মু তোমার কি হয়েছে, তুমি শুয়ে আছো কেন, উঠো, তুমি শুয়ে থাকলে আমার ভালো লাগে না। ও তো আর বুঝতেছে না যে আমি খুব কষ্টে আছি। ও এসে আমাকে জড়িয়ে ধরতেছে, আম্মু আমাকে খুলে নাও। আমি যে অসুস্থ সে তো বুঝতেছে না। তো এভাবে আমি ছেলের সাথেও বেশি একটা কথা বলতাম না, মানে 3 মাস টোটালি আমি কারোর সাথে কথা বলতাম না। তো আমার পাড়াপড়শিরা যারা আছে সবাই বলতো যে তুই আয়শা ঘরের ভিতরে শুয়ে থাকস কেন, আমাদের কাছে যাস না। আম্মা বলতো যে ওরে বিরক্ত করিস না, চলে যা। তো এইভাবে আমার মতো আমি থাকতে থাকি। 3 মাস পরে আমি ঢাকায় ব্যাক করি আমার মেয়ের টানে। অবশ্যই আসার কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমি আমার মেয়েকে দেখার জন্য যাই, মানে জজ করে যাই, তখন ওনারা আমাকে দেখতে দিবে না, ওরা কিছুতেই আমাকে দেখতে দিবে না। কোন আমি- ধরনের কি কাগজ করেছিলেন নাকি জাস্ট এমনিতে দিয়ে দিয়েছিলেন? ওরা আমার বাচ্চাকে নেওয়ার সময় আমার 1 কপি ছবি আর আমার ভোটার আইডির ফটোকপি নিয়ে যায়। ওরা একটা কাগজ নিয়ে আসে, অবশ্যই সেটা সাদা ছিল। আপনি সাদা কাগজ সাইন করে আমি দিয়েছিলেন? সাদা কাগজে সাইন করে দিই, কোনো রকম শেয়ার ছিল না। ওকে। তো ওরা যখন দেখতে দিবে না, এক পর্যায়ে আমি জোরাজুরি করি, কেন দেখতে দিবেন না, ওই সময় তো এরকম কথা ছিল না। হুম। তো ওনারা বলে আমাদের নিয়ে নিছি যখন, সেটা দেখতে দেওয়া যাবে না, আপনি ভালো থাকেন, আপনার মতো আপনি থাকেন। আমার বাচ্চা আমি নিছি, ওকে আমরা আমার মতো করে মানুষ করব, হুম। কিন্তু দেওয়া যাবে না, দেখা যাবে না। তো আমার খুবই কষ্ট লাগে সেই দিন, আমি খুব কাঁদতে থাকি ওখানে বসেও, মানে জজ করে বসে আমি কাঁদতে থাকি ওদের সামনে। একজন প্রফেসর আমাকে বলে যে মা, ত্যাগটা তো তুমিই করছো, এই ত্যাগটাও তোমাকে করতে হবে। আর তুমি তো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তাকে জন্ম দিছ, 1 ফোঁটা হলো তারে তুমি বুকের দুধ খাওয়াইছো, তুমি মা থাকবা, ওরা যতই লালন পালন করুক, একদিন তোমাকেই মা বলে ডাকবে, হুম হুম। তোমার কাছে ফিরবে। তুমি আশা ছাইরো না, আশা রাখো মনে, আশার আলো একদিন ঠিক জ্বলবে। তো ওনার কথা শুনে আমার খুবই ভালো লাগে। যে যাই হোক, সেদিন আমি ওখান থেকে চলে আসি, কিন্তু বারবার আমি ওদের কাছে যেতে থাকি। আমি কিছুতেই আমি আমার মেয়েকে ভুলতে পারি না, এখনো পারি না। যখন তার এই চেহারা আমার চোখের সামনে বেশি ওঠে বা ওর কথা আমি মনে করি, তখন আমার চোখ দিয়ে আস্তারা পানি ঝরতে থাকে। আমার মনে হয় যে আমি যদি ওকে সামনে পেতাম, যে আমার বাচ্চারা কোথায় আছে, আমি যদি সেই ঠিকানাটা জানতাম যে আমার বাচ্চারা কোথায় আছে, ওরা আমাকে ঠিকানাও দিচ্ছে না বা বলতেছেও না। তো ওরা শুধু অফিসের ঠিকানা দিচ্ছে, আমি অফিসে যাই। আমার মনে হয় যে আমি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসতাম, এবার জেল খাটতে হয় বা ফাঁসি হয় হতো। নিজের বাচ্চার জন্য আমি ফাঁসির দড়িও গলায় পড়তে রাজি ছিলাম, কিন্তু আসলে এরকম কিছু হচ্ছে না। ওরা আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আমি ওদিকে খুঁজে বেড়াচ্ছি। তো সন্তান কি জিনিস, প্রথম সন্তান হয়তো বা আমার অল্প বয়সে হয়েছিল, সেজন্য তার প্রতি এতটা দরদ ছিল না, এখন আছে। আর আমার মেয়ের প্রতি যে আমার এত টান, এত দরদ, হয়তোবা তাকে অন্যের কুলে তুলে দিছি বলি, ওই তার মায়া বা তার কোনো কিছু আমি বলতে পারি না। সবসময় মনে হয় যে আমি নিঃস্ব হয়ে গেছি। আপনি গল্পের এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা আপনার জীবনের বর্তমান পরিস্থিতি। আমি যেটা বুঝতে পারছি, আপনার প্রথম সন্তানের বয়স কত এখন? আমার প্রথম সন্তানের বয়স ডিসেম্বর মাসের 13 তারিখে 8 বছর পূর্ণ হবে। 8 বছর পূর্ণ হবে। কি পড়াশোনা করছে? ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3-তে পড়ে। আপনার দ্বিতীয় সন্তান, যাকে আপনার একবারই তুলে দেওয়ার পরে আর জীবনে কখনো দেখার সুযোগ হয়নি, জি, হয়তো আর কখনো হবেও না, হবে। কিন্তু আপনি মা, এবং আপনাকে আমার কোনোভাবেই বোঝানো সম্ভব না। পৃথিবীর এই কঠিন দায়িত্ব কেউই পারবে না, কোনো প্রেজেন্টারই পারবে না বা কোনো মোটিভেটরও পারবে না, যে একজন মাকে বোঝানো যে না, আপনার সন্তান আপনি দিয়েছেন, সুতরাং ওদিকে আপনি টার্গেট করেন না। কারণ মায়ের এই অনুভূতি, এটা কি, এটা সৃষ্টিকর্তা কি দিয়েছেন, এটা একজন মাই ভালো বলতে পারবেন। আর কি করেন আপনি এখন, এমনি পেশায় কি করেন? আমি আমার ওই বাচ্চারা হওয়ার পর থেকে আমি কোমরে একটা সমস্যা হয়ে যায়, বসে কাজ করতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো গার্মেন্টসে চাকরি করতাম আগে, হয়তোবা সেজন্য এই সমস্যাটা হয়েছে। তো অনেক দিনই আমি বেকার ছিলাম। তো ডাক্তার একজন, উনি খুবই ভালো মানুষ, তো ওনার এখানে আমাকে ছোট্ট একটা চাকরি দেয় আর কি, 6,000 টাকা বেতন দেয় মাসে। আমি 8 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করি ওনার কাছে।
টুকটাক কাজ করে দিই। তো ওটার থেকে আমি মনে করেন মাসে 1,000 কখনো 2,000 এরকম আমার ছেলের পড়ার খরচটা দিই শুধু, আর কোনো খরচ দিই না। আমার আম্মু বলছে আমাকে, মানে আমার আম্মা এখন আমাকে খুবই মায়া করে। হুম। আমার ভাইয়া মরে যাওয়ার সময় আমার আম্মুকে রিকোয়েস্ট করে বলে গেছে যে ওর জীবনটার জন্য আমি দায়ী। আমি যদি ওই সময় ওরে টেক কেয়ার করতাম। আপনার মা মারা গেছেন? আমার ভাইয়ার কথা বলতেছি। আচ্ছা, ভাইয়া মারা গেছেন। ভাইয়া মারা গেছেন। আমার ভাইয়া নিজের দোষ নিজেই স্বীকার করলো যে আমি যদি ওকে ওই সময় টেক কেয়ার করতাম, আমার তাহলে আজকে কাছে ওর জীবনটা রাখতাম, এরকম তাহলে হতো না। ওর জীবনটা আজকে এই এরকম জায়গায় হতো না। দাঁড়াতো না। হ্যাঁ। তো ওর জীবন যেভাবেই দাঁড়াইছে, ও তো খুব কষ্টেই আছে। তো যেভাবে থাকতে ভালো লাগে ও সেভাবেই থাকবে, তোমরা ওকে কিছু বইলো না। আর যদি পারো ওকে দেখো, হুম। ওর সন্তানকেও দেখো। তো আমার আম্মু সেই দিনই আমাকে বলছে যে মা, তুমি যেখানে গিয়ে থাকতে তোমার ভালো লাগে সেখানেই থেকো। মানে আমার এই মেয়েটা হওয়ার পরে তোমার বাচ্চা, মানে ছেলের জন্য কোনোদিনও তুমি টেনশন করো না। আমি যে কদিন পৃথিবীতে বাচ্চা আছি, তোমার ছেলেকে আমি লেখাপড়া শিখাবো এবং বড় করে রেখে যাব। আমি যেদিন মরে যাব সেই দিন তুমি তোমার ছেলের দায়িত্ব নিও এবং তাকে তুমি কাছে নিও, কারণ তখন তো ওকে দেখার মতন কেউ থাকবে না। এটা আপনার মা বলেছে আপনাকে? এটা আমার মা বলছে, এবং আমার মা এখন আমার খুবই টেক কেয়ার করে। যাই হোক, হয়তো খুব কঠিন একটা সময় আপনি পার করেছেন। তো আজকে আপনি যে গল্পটা বললেন, এটা যদি আপনার পরিবার জানে, যেটা আমি প্রথমেই বলছিলাম, এটা একটা রিস্কি গল্প আপনার জন্য। আপনার সন্তানের পরিচয় নিয়ে কিংবা সবকিছু নিয়ে আপনি আজকে সবকিছু, এখানে কোনো কিছু রাগঢাক করেননি, সবকিছু ওপেন করে দিয়েছেন। কি হবে আপনার পরিবার যদি জানে? কোনো সমস্যা কি হবে? আমার পরিবার, আমার ছোট যে 2 বোন বিয়ে হয়েছে, তো সবুজ একটু শিক্ষিত, তারা এফএম শুনে, আমি জানি হয়তো বা শুনতে পারে, কিন্তু শুনলেও তারা বুঝতে পারবে না যে এই গল্পটা। বুঝতে পারুক আর না পারুক, সে জায়গাটা আমি যেতে চাই না। বুঝতে পারার পরে যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে এত গল্প শোনার পরে, তাহলে তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, দরকারই নেই। আমি বরং এই জায়গাটায় যেতে চাই যে আপনার সন্তান এখন 8 বছর বয়স, আপনার সন্তান একদিন বড় হবে। আপনার সন্তানের কাছে কি আপনি এই ব্যাপারটা গোপন রাখবেন, নাকি একসময় বলবেন যে আসলে বাবা এইভাবে এরকম ঘটনা ঘটেছিল? কি করবেন আপনার মন থেকে? আমার সন্তান এখনই আমাকে প্রশ্ন করে যে আমার বাবা কোথায়। একদিন আমার কাছে জিজ্ঞেস করছে যে আমার বাবা কোথায়, আমি বলছি তোমার বাবা মারা গেছে। তখন তার নানির কাছে গিয়ে জিজ্ঞেস করছে, সে একই কথা বলছে।